আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কোনিক্সের সর্বশেষ পর্বে অর্থাৎ 3 নাম্বার পর্বে। আজকে হচ্ছে আমরা আমাদের প্রবলেম সলভিং পার্টটি দেখব এবং ডিটেইলস আলোচনা হবে। ইনশাআল্লাহ গত 2 দিনে আমরা টোটাল 5 ঘন্টা পড়াশোনা করেছি, যেখানে আমরা টাইপ ভিত্তিক বেসিক আলোচনাগুলো করেছি, পাশাপাশি আমরা এমসিকিউ গুলো শিখে ফেলেছি। সো আজকে হচ্ছে আমাদের মূলত সিকিউ কনফার্ম করতে হবে যে একটা সিকিউ আসুক অথবা দুইটা। গত বছর ম্যাক্সিমাম জায়গায় 2টা সৃজনশীল আসছে এই অধ্যায় থেকে, ঢাকা বোর্ডেও 2টা আসছে। সো এখান থেকে 2টাও আসতে পারে অথবা একটাও আসতে পারে। সো 2টাই আসুক অথবা একটা আসুক, যাই আসুক না কেন আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে। সো শুধু আজকের ক্লাস দিয়ে হবে না, আগে 2টা ক্লাসেও যত ইনফরমেশন আছে সেগুলোর তথ্য কাজে লাগিয়ে আজকে হচ্ছে আমরা মেইনলি অঙ্কগুলো করব বা প্রবলেমগুলো সলভ করব। সো প্রবলেম সলভিং বা সিকিউ সলভিং ইজ নাথিং বাট তোমরা যেই বেসিক গুলো শিখেছো সেই বেসিক গুলোর প্রয়োগ। তোমরা সেগুলো যদি আজকে প্রয়োগ করতে পারো তাহলে এই বড় বড় অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। সো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদের যে সকল ফ্রেন্ড আমাদের সাথে আছে এই গ্রুপটিতে তাদেরকে একটু মেনশন করে দাও, কারণ তোমার এই মেনশনে তার আজকে ক্লাসে উপস্থিত থাকা এবং এই ক্লাস থেকে কোনো একটা টপিক শিওর কমন পড়া, এটা অবশ্যই তার জন্য একটা উপকারের একটা ব্যাপার হবে। সো দেখি কারা কারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে, দেন ধীরে ধীরে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে ক্লাসটা 2টা পার্টে করব। পার্ট 1-এ আমরা প্রথম 2 ঘন্টা করব এবং এখানে শুধু প্রবলেম সলভিং করব। পার্ট 2-তে আমরা পরের 2 ঘন্টা করব, সেখানে আমরা প্রথম 1 ঘন্টা প্রবলেম সলভিং করব বা 1 থেকে 1.5 ঘন্টা, এবং লাস্টের 30 থেকে 40 মিনিট হচ্ছে আমরা সিকিউ সলভিং করব। ওকে ভাইয়া, পরীক্ষা আগাচ্ছে তত ভয় বাড়ছে, সমস্যা নাই, পড়তে থাকো, ঠিক আছে? যে এই সময়ে যারা বেশি পড়াশোনা করবা তারা অবশ্যই ফল পাবা। সে সময়ে নিজের বেস্টটা দাও, তাহলে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে? কিন্তু এই সময়ও যদি তুমি দেওয়ালে পিঠ আটকে গেছে এরকম সময়ও যদি পড়াশোনায় ফাঁকিবাজি করো, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বড় লস হয়ে যাবে। সো আগামী 10 জুন পর্যন্ত পাওয়ার প্লের একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। তুমি যদি কল্পনা করো এখন থেকে মানে হচ্ছে 10 জুন পর্যন্ত অলমোস্ট 30% এর মতো ক্লাস হবে, 30% সিলেবাস তোমার পড়ানো হবে। এই 30% সিলেবাস টাইমলি প্রপারলি ক্লিয়ার করে ফেলা, এটা অনেক কিছু। যেরকম গত 3 দিন কোনিক্স হইলো, সো যারা কোনিক্সটা আমার সাথে করছে এবং আমি করানোর পর রাতে আবারও কোনিক্স প্র্যাকটিস করছে, টেস্ট পেপার ঘাটাঘাটি করছে, আই হোপ যে তারা যদি 2টা সিকিউ আসে এবং 4টা বোর্ড, তাহলে গণিতের 200 মার্কের ভিতর এই 3 দিনের ক্লাসে 20 থেকে 25 মার্ক কিন্তু তারা নিশ্চিত করতে পারবে। আর যদি একটা সিকিউ আসে তারপরে 15 মার্ক তারা নিশ্চিত করতে পারবে, এটা শিওর। যদি একটা সিকিউ আসে অবশ্যই এমসিকিউ সেই বোর্ডে বেশি আসবে, এখান থেকে মিনিমাম 5টা এমসিকিউ আসবে। ওকে, সো ক্লাস ডিউরেশন কতক্ষণ হতে পারে? ক্লাস ডিউরেশন হচ্ছে, আমি আবারও বলি, আমরা 11টা থেকে 1টা পর্যন্ত পড়াশোনা করব, 1 ঘন্টা ব্রেক যাবে এবং তারপরে আবার 2টা থেকে 4টা পর্যন্ত ক্লাস হবে, যেহেতু আজকে বাংলা ইংলিশ ক্লাস নাই। সো আজকে আমরা এইভাবে শিডিউলটা করব। ওকে ভাইয়া, কেমন আছেন? ভাই ভালো আছি। সো আজকে ক্লাসের মেইন উদ্দেশ্য অলরেডি বুঝে গেছো পারি, সেজন্য যেভাবে যা যা পড়া দরকার, যে অঙ্কগুলো সলভ করা দরকার, আমরা ধৈর্য সহকারে আস্তে আস্তে পড়বো। আমি আজকে খুবই স্লো পড়াবো, ধীরে ধীরে তোমাদেরকে বুঝাবো টার্ম গুলা, কারণ একটা অঙ্কের বিভিন্ন জায়গায় তোমরা এক একটা জায়গায় যে আটকে যাও, এই ব্যাপারটা যেন না ঘটে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবো আজকে। ওকে ওকে, ইনশাল্লাহ কোনিক থেকে আগে উত্তর করব। ওকে, সো আমার কাছে আমি গতকাল আটকে গেছিল, ঠিক আছে, কিন্তু আমি এখন দেখি নাই যে আটকে যাচ্ছে। এখন স্ক্রিনে টোটালি ক্লিয়ার ভাবে আছে সবকিছু। ওকে ফাইন। সো চলো, 100-150 জন আসছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আটকাচ্ছে বৌবদি থেকে, এরপরে কোনিক থেকে ইনশাল্লাহ। ওকে কাউসার, একটু শেয়ার করো তো, যে কমেন্টে লিখতেছে আটকাচ্ছে, আমি তো দেখতেছি ঠিক আছে। ওকে শুরু করেন। ওকে ওকে, শুরু করে দেই তাহলে আমাদের আজকের এই ক্লাসটি। সবাই কমেন্ট বক্সে রেডি লিখে ফেলো যে এই ক্লাসটি করার জন্য তোমরা সম্পূর্ণ প্রস্তুত আছো, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি করে ফেলবো। এবং তুমি একটা কাজ করতে পারো, তোমার হচ্ছে খাতার ভিতরে অনেকগুলা গোল্লা দিতে পারো, এভাবে এভাবে গোল্লা দিবা,
খাতার ভিতরে কিভাবে গোল্লা দিবা, কোন খাতার কোন একটা সাইডে এভাবে অনেকগুলা গোল্লা দিবা, এক একটা প্রবলেম সলভ হবে আর এরকম করে একটা ক্রস দিবা, এক একটা প্রবলেম সলভ হবে এরকম করে একটা ক্রস দিবা। সো তুমি কয়টা গোল্লা দিবা শুরুতেই বলে দেই। আজকে আমরা করব ক্লাস হচ্ছে, দেখো এই যে সবচেয়ে বেশি সিকিউ আসে আমাদের এখান থেকে। সো ক্লাস নাম্বার 3 তে আমার 3টা ভাগ প্রবলেম সলভ করব। আমরা প্রথম প্রবলেম সলভ করব আমরা 3 থেকে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা আমরা প্রবলেম সলভ করব। এবং আর বাকি যে হাফ আওয়ার, আমরা এই হাফ আওয়ার হচ্ছে আমাদের সিকিউ সলভিং করবো। এটা তো 2-4 মিনিট জাস্ট দেখা দিব একটু। ওকে, সো আমরা যদি বলি আমাদের প্রবলেম কয়টা আছে, তাহলে দেখো প্রবলেম সলভিং এ আমাদের আজকে প্রবলেম আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। সো 21টা গোল্লা দিয়ে দাও, 21টা গোল্লা দিয়ে দাও, 21টা গোল্লা দিয়ে দাও। প্রত্যেকটার জন্য যদি আমাদের 10 মিনিট করে সময় যায়, তাহলে আমাদের টোটাল লাগবে 210 মিনিট এই প্রবলেম সলভ করতে। সো 210 মিনিট মানে হচ্ছে আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা। হ্যাঁ, যেরকমটা ভাবছিলাম 3.5 ঘন্টার মতো। কিছু কিছুতে আরো কম সময় যাবে, আবার 2-একটা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা। সো 3.5 ঘন্টার মতো সময় যাবে আমাদের এখানে। সো 21টা গোল্লা দিয়ে দাও, একটা হবে একটা কাটবা, একটা হবে একটা কাটবা। সো এইভাবে করতে করতে আমরা যাব আজকে। আজকে একটা ধৈর্যের পরীক্ষা হয়ে যাক। যারা যারা তোমাদের এইচএসসি পরীক্ষায় খুব ভালো করতে চাও ইনশাআল্লাহ, আই হোপ তারা আজকের ক্লাসের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকবে। সো চলো কথা না বাড়াই, শুরু করে দেই আমাদের আজকের এই ক্লাসটি। আশা করি সবাই রেডি আছো। সো প্রথম প্রবলেমটি চলে আসছে 1 নাম্বার। প্রত্যেকটার বেসিক আলোচনা অলরেডি আমি ভাইয়া করে ফেলছি, প্রত্যেকটার বেসিক আলোচনা ভাইয়া করে ফেলছি। এবার আমরা এগুলার বেসিকের বাইরে যেই অঙ্কগুলো এখন করতে হবে ওই বেসিক গুলাকে কাজে লাগাই করতে হবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, তোমরা আর্কাইভে ক্লাস করেছো, আর্কাইভ ক্লাসের সাথে আজকে প্রবলেম সলভিং এ অনেক মিল পাবা, আবার অনেক কিছু পাবা না। কারণ হচ্ছে 2023 সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমি আরো অ্যানালাইসিস করে আরো আরো এক্সট্রা প্রবলেম সলভ করছি, যেটা কিনা গত বছর পড়াই নেই। দেখো কি বলছে, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে 5-3, পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে 5-3 এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল এবং যা 7,2 বিন্দু দিয়ে যায়, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো সমীকরণ থেকে তোমরা এই যে উপাদানগুলা শীর্ষবিন্দু, কোন অক্ষের সমান্তরাল ইত্যাদি তোমরা কি বলতে পারছো? তোমাদেরকে আমরা একটা টাইপে শিখাইছিলাম, মনে আছে তাই না? ওই যে কোন টাইপে জানো, পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করা 5 নাম্বার টাইপে তোমাদেরকে কিন্তু এগুলা শিখাইছিলাম। কোশ্চেন ওঠানোর সময় দিয়ে, আরে কোশ্চেন ওঠানো লাগবে না, কোশ্চেন ওঠানো লাগবে না, যেভাবে পড়াচ্ছে পড়ো, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? এই মুহূর্তে এই সময় এসে যদি এখনো এত আনস্মার্টের মতো কথা বলো তাহলে হয়? কোশ্চেন ওঠাবা কেন তুমি? তুমি প্রবলেম সলভিং গুলো এই মুহূর্তে তোমার এই ওকে ওকে 2-1 উত্তর দিয়ে দিছে। সো যারা 5 নাম্বার লেকচারটা মনোযোগ দিছিল লেকচারটা অঙ্কন করে, তারা শিওর উত্তর দিয়ে দিতে পারবে, 2 মিনিটের ভিতরে উত্তর দিয়ে দিতে পারবে। আর বাকিরা একটু দেখো যে কিভাবে সলভ করা যায়। দেখো আমাকে শীর্ষবিন্দু দেওয়া আছে, মনে আছে আমরা কিভাবে শীর্ষবিন্দু বের করছিলাম? যদি x - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 y + 1 হয়, তখন আমরা কি করছিলাম? এই যে x এর থেকে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে 2 হয়েছিল, আর y থেকে এই সংখ্যাটা -1 হয়েছিল। এখন তোমাকে যদি এইটা দেওয়া থাকে তাহলে কি তুমি এইখান থেকে এইটা থেকে এইখানে যাইতে পারবা না? অবশ্যই পারবা। কি করতে হবে? জাস্ট মাইনাস করে দিতে হবে, তাই না? জাস্ট মাইনাস করে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো এই কাজটা এখন করব। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে অবশ্যই এটা হবে y অক্ষের, ওয়াইটা হবে এক ঘাত। আমরা জানি যার সমান্তরাল সে হয় এক ঘাত। তাহলে আমরা প্রথমে ধরি 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 আমাদের যে পরাবৃত্তটা পরাবৃত্তটা পরাবৃত্তটি হচ্ছে পরাবৃত্তটি পরাবৃত্তটি হচ্ছে ওয়াইটাকে এক ঘাত ধরবো, তাহলে x² = 4ay। কিন্তু যেহেতু শীর্ষবিন্দু 5-3, শীর্ষবিন্দু এখানে লিখে দিবে যেহেতু যেহেতু যেহেতু
কি রে হাতে লেখা এমন হইতেছে কেন? যেহেতু যেহেতু আমাদের যেহেতু কি এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই জন্য আমরা ওয়াইটাকে এক ঘাত ধরলাম। গেল। এরপরে শীর্ষবিন্দু যেহেতু 5 3, শীর্ষবিন্দু কত 5,3 হয়, হলে সমীকরণটা আবার একটু চেঞ্জ হবে। কিভাবে হবে? ওই যে আমাদের কাছে যখন এইটা ছিল তখন আমরা এটা বের করতে পারছি, সো এখন এইটা আছে, এটা কি করব বিয়োগ করে দিব। তার মানে হচ্ছে আমাদের এই x এর জায়গায় লিখবো হচ্ছে x মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4a, আর y এর জায়গায় লিখবো হচ্ছে y মাইনাস 3। দ্যাটস ইট। তাহলে দেখো আমরা আরো একটু আগায় গেলাম। এখন জাস্ট একটা জিনিস জানার প্রয়োজন, সেটা হচ্ছে a এর মানটা বের করতে হবে। a এর মান বের করার জন্য আবার একটা বিন্দু দিয়ে দিছে যে 7,2। তাহলে এই যে সমীকরণটা আছে এইটা হচ্ছে 7,2 বিন্দুগামী। তাহলে এক নং সমীকরণ কোন বিন্দুগামী? 7,2 বিন্দুগামী। এক নং সমীকরণ 7,2 বিন্দুগামী। ওকে, সো 7,2 বিন্দুগামী যদি হয়, ওকে অনেকে অলরেডি উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। তাহলে 7,2 বিন্দুগামী হলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এইখানে আমরা পাস করতে পারবো। সো এক্স এর জায়গায় আমরা বসাবো 7 মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a, y এর জায়গায় বসাবো আমরা 2 মাইনাস 3। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব a এর ভ্যালু। সো এখান থেকে হয় 2, 2 কে স্কয়ার করলে হয় 4 ইজ ইকুয়াল টু, এখান থেকে হয় -1, তাহলে -4a, তাহলে a এর মান আমরা এখান থেকে পাবো -1। তাহলে এবার আমরা বলতে পারি যে সুতরাং, তাহলে আমাদের যেহেতু এর মান আছে, সুতরাং নির্ণয় সমীকরণটি হবে এর ভ্যালুটা জাস্ট বসাই দিব। তাহলে x মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এর মান -1, সো -4 y মাইনাস 3। সো যারা এইটা লিখছো কমেন্টে তাদের উত্তর সঠিক। সো আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের এইটা ক্লিয়ার কিনা, এবং তোমরা যে গোল্লা দিছো প্রথম গোল্লাটা কেটে দিতে পারো। এরকম করে 21টা প্রবলেম যারা আমার সাথে ধৈর্য সহকারে সলভ করতে পারবে, ইনশাআল্লাহ তারা হচ্ছে 2টা সিকিউ আসুক অথবা একটা সিকিউ আসুক, তোমরা উত্তর করতে পারবা। ওকে ফাইন। সো ক্লিয়ার? কমেন্ট বক্সে জানিয়ে দেন ক্লিয়ার কিনা। আমি একটু মানে আজকে আমার টার্গেট থাকবে প্রতিটা একটা প্রবলেম সলভ করব আর একজনকে সাসপেন্ড করব, ঠিক আছে? খাইতে খাইতে ক্লাস করছি, জাতি কি আমায় মেনে নিবে? ওকে, তোমাকে মেনে নিচ্ছি, তোমাকে আমি মেনে নিলাম নেক্সট 12 ঘন্টার জন্য। ওকে, তারপরে আমরা এবার বলো ক্লিয়ার? টোটালটা একেবারে সহজ, কিন্তু প্রবলেমটা কিন্তু একেবারে সহজ। ওকে, সো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার চলো আমরা 2 নাম্বার প্রবলেমে চলে যাই। এইটা আমরা একটু টাইম সেভ করতে পারছি, তার মানে এই টাইমটা আমরা অন্য একটা প্রবলেমে লাগাবো যেটা 10 মিনিটের বেশি সময় লাগবে। সো চলে আসলাম 2 নাম্বার প্রবলেমে। আমাদের বলছে এই পরাবৃত্তের শীর্ষ উপকেন্দ্র অক্ষের সমীকরণ নির্ণয় করো। সো এটা কি তোমাদের পারার কথা? অলরেডি সলভ করানো হয়েছে না? বলো, অলরেডি কিন্তু এটা সলভ করানো হয়েছে। সো তারপরে আমি এটা সলভ করে দিব, যেন একটু প্র্যাকটিস হয়ে যাক। চলো, সো দেখো আমাদের বলছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই পরাবৃত্তটাকে, এই যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তটাকে একটা আদর্শ ফরম্যাটে নিয়ে আসা। চলো আমরা এটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে আসি। সো অনলি 100% মনোযোগ এই পড়াশোনায়। যত মজা নিতে চাও কমেন্ট বক্সে, সব শুধুমাত্র এই বোর্ডে যে লেখাগুলো লিখতেছি বা এইগুলা রিলেট করে করতে পারো, কিন্তু অন্য কোনো কিছু না। ওকে, তোমার পার্সোনাল লাইফ বাকি এইখানে যে 180 জন ক্লাস করতেছে তারা জানতে চায় নাই। ওকে, তাহলে দেখো এবার আমরা এই পরাবৃত্তের শীর্ষ উপকেন্দ্র অক্ষের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। সো আদর্শ সমীকরণে আগে প্রকাশ করব। সো 3x স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। পোলাপান মনে আছে তোমাদেরকে বলছিলাম প্রথমে আদর্শ সমীকরণে আনো। এজন্য কি করতে হয়?
যার এক ঘাত আর দুই ঘাত দুইটাই আছে তাকে একত্রিত করতে হয়। সো একত্রিত করি। আমার এক্স এর এক ঘাত আর দুই ঘাত দুইটাই আছে, সো এক্স কে আমি একত্রিত করব, আর বাকি যা আছে সব অন্য পাশে চলে যাবে। এই যে চলে গেল অন্য পাশে। আচ্ছা, এখনো শেষ হয় নাই। এবার আমরা এখান থেকে প্রথমে একটা 3 কমন নিয়ে নিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 4x প্লাস 5। এবার আমরা একটা সমীকরণ তৈরি করা ট্রাই করব। সো এক্স স্কোয়ার মাইনাস 2x সূত্র করা ট্রাই করব, প্লাস আমরা এখানে 1 স্কোয়ার নিলেই কিন্তু সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো আমরা এখানে এক্সট্রা নিছি। কত এক্সট্রা নিছি? এখানে আছে 1 আর এখানে 3 একের সাথে গুণে আছে। তাহলে এই 3 যদি একের সাথে গুণে থাকে, টোটাল 3 এক্সট্রা নিছি। সো 3 এইখানেও এক্সট্রা নিব। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার। আর এই যে 3 আছে, এই 3 দিয়ে পুরোটাকে আমরা ভাগ করে দিব। 3 দিয়ে যদি পুরোটাকে ভাগ করে দিই তাহলে কত আসে দেখো, এখানে আসে 4/3 x প্লাস এখানে আসে 8 ভাগ হচ্ছে 3, এরকম, রাইট? এরকম আসে। ওকে ফাইন। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে এইভাবে না লিখে আমরা হচ্ছে এখানে আছে 4x প্লাস 5/3, রাইট? তাহলে আমরা এখানে হচ্ছে 4x প্লাস 8 ভাগ হচ্ছে 3। ওকে, সো এবার আমরা এইখান থেকে এটা আসলো, এবার এইটাকে আমাদের সাজাইতে হবে 4ax এরকম একটা আকৃতিতে সাজাইতে হবে। সাজানোর জন্য কি করা যায় দেখো, আমরা এখানে একটা কাজ করতে পারি, কমন নিতে পারি। কি কমন নেওয়া যায় দেখো, এখানে 1/3 তো সামনে আছে, এটা তো বাদ। আর 4x প্লাস 8 এর ভিতর কিন্তু 4 কমন যায়। 4 যদি কমন যায় তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস 2। আলটিমেটলি যে জিনিসটা থাকলো শেষ পর্যন্ত, সেটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু x প্লাস 2। সো এইটা হচ্ছে এখন আমার সমীকরণ। এখন দেখো, এখন আমার হচ্ছে কাজ কি? কাজ হচ্ছে এইটাকে তুলনা করা। এটাকে কার সাথে তুলনা করা যায় বলো তো? এটাকে আমরা তুলনা করতে পারি হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এর সাথে। দেখো আমরা যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এর সাথে তুলনা করি, আমরা তুলনা করি, দেখো এটা কিন্তু করা অঙ্ক, তারপরে করায় দিচ্ছি। তুলনা করি তাহলে দেখো x এর ভ্যালু পাবো x মাইনাস 1, y এর ভ্যালু পাবো, ও আমি একটু ভুল লিখছি, কোথায়? ও এটা y ছিল, রাইট? আহা, কতগুলো জায়গায় ভুল করে আসছি। y y y y y y তোমরা করোনা এসে জানাইতেছো শিওর? ওকে, সো আমি একটু ঠিক করে দিতেছি। তাহলে এইটা ছিল হচ্ছে 4y, এটা ছিল হচ্ছে 4y প্লাস 5, এখানে ছিল 4y প্লাস 5 প্লাস 8, এখানে ছিল 4y প্লাস, এখানে ছিল 4 কমন যায়, তাহলে y প্লাস 2। ওকে, আর এখানে হচ্ছে y প্লাস 2। ওকে, সো y এর ভ্যালু হচ্ছে y প্লাস 2, y এর ভ্যালু y প্লাস 2। ওকে, আসসালামু আলাইকুম, y প্লাস 2। ওকে ফাইন। এবার দেখো, এবার এই পর্যন্ত আসার পরে আমাদের আরো একটা ভ্যালু আছে a এর ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 1/3। এবার আমাকে কি বের করতে দিচ্ছে, চলো সলভ করি। প্রথম বলছে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। সো এক নাম্বার হচ্ছে শীর্ষবিন্দু। সো আমরা জানি আমরা কার দিকে তাকাবো, এইটার দিকে তাকাবো, এইটা। সো এই যে পরাবৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি মনে আছে? এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি মনে আছে? এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ছিল 0 0, তার মানে হচ্ছে 0,0। তাহলে এটা কিভাবে বের করব? x এর ভ্যালু হচ্ছে 0 আর y এর ভ্যালু হচ্ছে 0। এখন এই x এর আবার মান আছে, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x এর ভ্যালু 1, আর y এর আবার মান আছে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, y এর ভ্যালু হচ্ছে মাইনাস 2। তাহলে 1, মাইনাস 2 হচ্ছে এটার জন্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, রাইট? ওকে, এরপর আবার আসো, শীর্ষবিন্দু গেল। এবার আমাকে বলছে উপকেন্দ্র বের করতে। উপকেন্দ্র, সো উপকেন্দ্র যদি বের করতে চাই,
উপকেন্দ্র এর স্থানাঙ্ক হচ্ছে a,0, এই যে এটার জন্য কি ছিল, y অক্ষের সমান্তরাল 0, a ছিল, 0, a মনে আছে, গতকাল সূত্র পড়াইছি শিখাইছি, 0, a ছিল। ওকে ফাইন। সো তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে x এর ভ্যালু হচ্ছে 0 আর y এর ভ্যালু হচ্ছে a, আর x এর আবার মান আছে একটা, কত, x - 1 = 0 লেখো, x এর ভ্যালু পেয়ে যাবো 1, আর y এর একটা মান আছে y + 2, আবার a এর একটা মান আছে 1/3, তার মানে y = আমরা পাবো হচ্ছে 1/3 - 2, দ্যাট মিন্স এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস এর 5/3, তার মানে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলো, উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে হচ্ছে 1, -5/3। সো এইটা হচ্ছে আমাদের আরো একটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের আরো একটা অ্যান্সার, রাইট? সো আরো একটা অ্যান্সার পেয়ে গেছি। এরপরে লাস্ট আমাদের আরো একটা জিনিস বের করতে দিছে, সেটা হচ্ছে অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। সো অক্ষের সমীকরণ, সো দেখো এই পরাবৃত্তটার অক্ষ হচ্ছে y অক্ষ, এই পরাবৃত্তটার অক্ষ হচ্ছে y অক্ষ, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0, x = 0, আবার x এর একটা ভ্যালু আছে সেটা হচ্ছে x - 1, সো x - 1 = হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের আরো একটা উত্তর। সো হয়ে গেল আমাদের তিনটা প্রশ্নের উত্তর। সো এই তিনটা হচ্ছে আমাদের উত্তর। সো কমেন্ট বক্সে জানিয়ে দেন যে ক্লিয়ার কিনা। ভাই a,0 হবে না, না a,0 হবে কখন, দেখো পরাবৃত্তের সমীকরণ যখন একটা x অক্ষের সমান্তরাল হয় তখন a,0, বাট এটা তো y অক্ষের সমান্তরাল, এই যে y অক্ষের সমান্তরাল, তো উপকেন্দ্র কত ছিল, এই বিন্দুটা, সো এই বিন্দুটা ছিল 0, a, ভুলে গেছো, গতকালকে পড়াইছিলাম দ্বিতীয় স্লাইডের ভেতরে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। সো আই হোপ তোমরা এগুলো এনজয় করতেছো। সো দেখো সবকিছু কিন্তু পড়ানো, আমি এটাই বললাম যে বেসিক যা আছে পড়ানো, যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে তারা আসলে এগুলো নিজেরাই সলভ করতে পারবে। ওকে ডান। সো আমাদের 2 নাম্বার প্রবলেমটা হয়ে গেল। সো এটা কমন মোস্ট প্রবলেম, যে সমীকরণ থেকে উপাদান বের করো। প্রতিটা সিকিউতে খ অথবা গতে সমীকরণ থেকে উপাদান বের করতে দেওয়ার চান্স 80 থেকে 90%। তোমার তোমার এইচএসসি পরীক্ষায় যদি দেখো বোর্ডে কোনিক্স থেকে একটা সিকিউ আসছে, তাহলে পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত এরকম একটা সমীকরণ দিয়ে বলবে উপাদান বের করো, এরকম 2-3টা উপাদান বের করতে দিবে। আর যদি 2টা সিকিউ আসে তাহলে 100% শিওর থাকো যে উপাদান বের করতে দিবেই। একটা সিকিউ আসলে এটা চান্স 80%, বাট যদি 2টা সিকিউ আসে তাহলে 99% শিওর থাকো যে একটা প্রশ্ন দিবেই যেখানে কিনা সমীকরণ থেকে উপাদান বের করতে দিছে। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সিকিউতে আসলে অনেক ভালো হবে। ওকে এটা সিকিউতে আসে। এবার চলেন তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে। চলে আসলাম 3 নাম্বার প্রশ্নে, 3 নাম্বার প্রবলেমে চলে আসলাম। সো 2টা প্রবলেম আমাদের শেষ। আচ্ছা 23 মিনিট সময় হয়েছে, এখানে 10 মিনিট সময় লেগে গেছে। এই সব পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এটি 0,7 বিন্দুগামী হলে এর মান নির্ণয় করো। একটা পরাবৃত্তর শীর্ষ দেওয়া আছে এবং এটি 0,7। দেখো এই প্রশ্নটা এবং হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা অলমোস্ট সেম, অলমোস্ট সেম। এটাও শীর্ষবিন্দু আর একটা বিন্দু দেওয়া ছিল, আর এইখানে বলছো y অক্ষের সমান্তরাল, আর এইখানে y অক্ষের সমান্তরাল বলে নাই, কিন্তু তোমার বুঝে নিতে হবে, বলে নাই কিন্তু বুঝে নিতে হবে। কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও তো এই পরাবৃত্তটা কোন অক্ষের সমান্তরাল, দেখি কে বলতে পারে। কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন এই পরাবৃত্তটা কোন অক্ষের সমান্তরাল, দেখি কে বলতে পারে, জানিয়ে দাও। একদম হচ্ছে উপবৃত্ত a,0, তাহলে তুমি প্রথম দিনে ক্লাস করো নাই। y অক্ষের সিমিন বলছে, ইভা তুমি ভুল বলছো, সাদিয়া ঠিক আছে, তানজুম বৃষ্টি ঠিক আছে, y অক্ষের সমান্তরাল। ওকে ওকে যারা x অক্ষ বলতেছো ভুল ভুল ভুল, এ পাশে x আছে তার মানে x অক্ষের না, দেখতে হবে একঘাত কে। তাহলে দেখো এখানে y হচ্ছে একঘাত, তাহলে এটা হবে x অক্ষের সমান্তরাল, কারণ x তো সরি y অক্ষের সমান্তরাল, x তো দ্বিঘাত, সো এটা x অক্ষের সমান্তরাল না। তাহলে যেহেতু এই পরাবৃত্তটাই মূলত এই পরাবৃত্তটা, তাহলে আমার মেইন উদ্দেশ্য আগে এই পরাবৃত্তটার সমীকরণ বের করব, পরে এটার সাথে তুলনা করে এবিসি এর মান বের করব। তাহলে যেহেতু আমরা এখানে দেখতেছি y = ax² + bx + c, পরাবৃত্তটি y অক্ষের সমান্তরাল, যেহেতু একঘাত
ওয়াই অক্ষে সমান্তরাল সমান্তরাল। দেখো এবার বাকি যে অংশটা আছে পুরা হুবহু প্রথম প্রশ্নটার মতো না, তাহলে আমি একটু ফাস্ট করাইতে পারি, কারণ প্রথম প্রশ্ন যা যা করছি তাই এখন করব। সো আমি এখন একটু দ্রুত পড়াই। তাহলে ধরি 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 আমার পরাবৃত্তটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এবার শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষ হচ্ছে 1, -3 হলে সমীকরণটা দাঁড়াবে দেখো x থেকে বাদ দিব এই যে a1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a, y থেকে বাদ -3, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাসে 3। এটাকে দিলাম 1 নং। এবার 1 নং সমীকরণ হচ্ছে 07 বিন্দুগামী। এবার আমরা লিখতে পারি 1 নং হলো 07 বিন্দুগামী। সো 07 বিন্দুগামী যদি হয় তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি 07 দিয়ে প্লাস করতে পারি। তো x এর জায়গায় বাদ দাও 0 -1 ইজ ইকুয়াল টু 4a, আর y এর জায়গায় বসাবো 7 প্লাস 3। তাহলে দেখো এখান থেকে আমরা a এর মান পেয়ে যাবো, এখানে থাকবে 1, তার মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 ভাগ এখানে যা থাকবে সেটা নিচে চলে যাবে। সো এখানে থাকে 40, তাহলে এই হচ্ছে 40। সো a এর ভ্যালু হচ্ছে 1/40। এবার আসো তাহলে আমরা সমীকরণটা কি পাবো। সুতরাং 1 নং হতে আমরা কি পাই, তাহলে দেখো 1 নং হতে আমরা কি পাই। সো 1 নং হতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমীকরণটা হচ্ছে x - 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এর মান হচ্ছে 1/40 আর হচ্ছে y প্লাস 3। এখন এইটাকে আমার সাজাইতে হবে এই আকৃতিতে। যখন আমি এই আকৃতিতে সাজাবো তখন আমি তুলনা করতে পারবো। এই আকৃতিটার নাম কি, ওয়াইটা একা থাকবে, বাকি সব অন্য পাশে। ওকে ফাইন, চলো আমরা এটাই চেষ্টা করি। তাহলে দেখো এখানে থাকে কাটাকাটি করলে 1/10, সেই 10 এর সাথে এটার গুণ হবে। সো 10 এর সাথে যদি গুণ হয় কার গুণ হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এর গুণ হবে, রাইট। আর এখানে আছে y প্লাস 3। তাহলে আমরা একটা কাজ করি, y লিখে এই 3টাকে এই পাশে পাঠিয়ে দিব, রাইট। আচ্ছা দেখো তাহলে এখানে কি কি আছে, এখানে আছে 10x স্কয়ার, এখানে আছে 20x, এখানে আছে 10, আর এই 3টা পাঠিয়ে দিলাম। সো y ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি 10x স্কয়ার মাইনাস 20x প্লাস 7। এবার আমরা যদি এইটাকে এইটার সাথে তুলনা করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো তাহলে আমরা এটাকে y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে, যেহেতু একই পরাবৃত্ত, যদি তুলনা করে আমরা কি পাবো দেখো, a এর ভ্যালু হচ্ছে পাচ্ছি 10, b এর ভ্যালু পাচ্ছি -20 আর c এর ভ্যালু পাচ্ছি 7। ওকে, আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি তাহলে এইটা ঠিক আছে। সো এইটা হচ্ছে ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 10 - 27। ওকে, সো দারুণ প্রশ্ন না, দারুণ একটা প্রশ্ন কিন্তু। সো 1 নাম্বার প্রবলেমটা এবং এই প্রবলেমটা অলমোস্ট সেম প্রবলেম, জাস্ট এই ওইখানে ডিরেক্ট বলে দিয়েছিল y অক্ষের সমান্তরাল, বাট আমাকে বলে দিছে যে পরাবৃত্তটা বের করব সেই পরাবৃত্তটা হচ্ছে এইটা, এরকম দেখতে। আর এরকম দেখতে মানে এইটাই। সো এরকম দেখতে যদি হয় তাহলে অবশ্যই যেহেতু ওয়াইটা এক ঘাত আছে তার মানে এটা y অক্ষের সমান্তরাল। দ্যাটস ইট। সো আরো একটা প্রশ্নের সমাধান হয়ে গেল। কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার। ওকে, তাহলে 3টা, আরেকটা গোল্লা কাটা। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 4-এ। চলে যাচ্ছি। প্রবলেম নাম্বার 4-এ আমাদের কি দিয়েছে, একটি উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে -2,3, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দিয়েছে। আলহামদুলিল্লাহ, যখন এই 3টা জিনিস দেওয়া থাকবে তোমার কোনো কষ্ট করতে হবে না, জাস্ট এসপি সমান ইপিএম এই জিনিসটা করতে হবে। গতকাল আমরা দেখছিলাম উৎকেন্দ্রিকতার সংজ্ঞা হতে, উৎকেন্দ্রিকতা হচ্ছে এসপি ভাগ হচ্ছে পিএম, এই দুইটা জিনিসের অনুপাত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এসপি ইজ ইকুয়াল টু ইপিএম। সো এই ইকুয়েশনটা নিয়ে জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের কাজ শেষ। সো তাহলে এখানে কি কি দেওয়া আছে চলো একটু লিখে ফেলি। যে এইখানে ধরি
ধরি বিন্দুগুলো একটু ধরে নিস, ধরি উপকেন্দ্র, উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এস এবং যার স্থানাঙ্ক হচ্ছে -2,3। আচ্ছা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে ই, যার মান দেওয়া আছে 1/√3। তারপর হচ্ছে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে x + 2y। নিয়ামকের সমীকরণ x + 2y - 1 = 0। এবং ধরি উপরস্থ একটা বিন্দু, উপরস্থ কোন বিন্দু হচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y। ওকে, সো এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে কি জানি, আমরা হচ্ছে সংজ্ঞা হতে জানি, উৎকেন্দ্রিকতা সংজ্ঞা হতে আমরা জানি যে SP = হচ্ছে EPM। এবার দেখো, এবার আমরা দেখি SP, S থেকে P বিন্দুর দূরত্ব, S থেকে P বিন্দুর দূরত্ব কিভাবে বের করবা? ভুজদ্বয়ের অন্তঃস্কয়ার কোটিদ্বয়ের অন্তঃস্কয়ার √, সো x - a + a2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার দেন হচ্ছে √, সো এটা হচ্ছে SP। এবার E এর মান হচ্ছে 1/√3। PM, PM বলতে বোঝায় P বিন্দু থেকে এই যে দ্বিকাক্ষ আছে, এই দ্বিকাক্ষের উপর লম্ব যেটা আছে সেই লম্বের দৈর্ঘ্য, পি বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব আঁকবো সেই লম্বের দৈর্ঘ্য। সো একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব কিভাবে বের করে? প্রথমে বিন্দুটা এখানে পাস করতে হয়, বিন্দুটা এখানে যদি পাস করি এই রেখাটাই থাকে x + 2y - 1, আর নিচে থাকবে হচ্ছে x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার √মডুলাস। এবার আর কাজ কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। সো এবার তোমরা কমেন্ট বক্সে জানাও ক্যালকুলেশনটা কি আমি করে দিব নাকি তোমরা করে নিবা, তোমাদের ইচ্ছা। তুমি যদি বলো ভাই করে দেন তাহলে করে দিব, আর যদি না বলো যে না ভাই আমি নিজের প্র্যাকটিস করতে পারবো তাহলে হচ্ছে তোমাদের জন্য রেখে দিব, তাহলে আমরা নতুন প্রশ্নে যেতে পারবো। কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও, কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। ওকে, অনেকেই হচ্ছে জানাও। ওকে, পারবো না ভাইয়া, দেওয়া লাগবে না। ওকে, কারণ একটা করে দিলে কিন্তু মোটামুটি অনেক সময় যাবে। আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, কয়েকজন লিখতেছে একটা করে দেন, সো একটা করে দিই। চলো আমরা করি। তাহলে প্রথমে হচ্ছে বর্গ করতে হবে। সো বর্গ যদি করি তাহলে এবার দেখো বর্গ করলে কি কি থাকে। এই পাশে যদি বর্গ করি, এখানে √3 আছে আর এখানে আছে কত? √5। সো √3 আর √5 এর ভিতরে টোটাল হয় কত? 3 × 5 = 15। √15 কে বর্গ করলে হয় 15, সেই 15 এইখানে এসে গুণ হবে, সেই 15 এইখানে এসে গুণ হবে। আচ্ছা, আর এইটাকে বর্গ করলে যেটা থাকে, এটাকে বর্গ করলে যেটা থাকে সেটা হচ্ছে দেখো এতটুকু বর্গ করলে হয় x² + 4x + 4, এখানে বর্গ করলে হয় y² - 6y + 9। আচ্ছা, আর এইখানে এই উপরের অংশ যেটা আছে দেখো, উপরের অংশটা এই যে এইটা, এই এতটুক অংশের এখন বর্গ করতে হবে। সো এটা কি a + b + c হোল স্কয়ারের সূত্র। সো a + b + c হোল স্কয়ার সূত্র কি? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। ওকে, তাহলে a স্কয়ার প্রথমে, তো a স্কয়ার হচ্ছে x² + b স্কয়ার 4y² + 1, এবার প্লাস 2bc তার মানে 4xy, তারপর হচ্ছে সরি 2ab, এরপর 2bc তার মানে হচ্ছে 2bc তার মানে হচ্ছে মাইনাসের 4y, তারপর হচ্ছে 2ca তাহলে মাইনাসের 2x হয়ে গেছে। এবার সব এক পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে। সো এবার আমরা যদি 15 দিয়ে গুণ করে দিই তাহলে হবে 15x² প্লাস 4 15 60x। এবার দেখো এখানে আছে 4 আর এখানে আছে 9, টোটাল হচ্ছে 13। এই 13 কে গুণ করতে হবে 15 দিয়ে, 13 কে গুণ করতে হবে 15 দিয়ে। সো 13 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? সো 10 বার করলে হয় হচ্ছে 150 আর হইতেছে হলো 45, তার মানে হচ্ছে 195। ক্যালকুলেটর দিও। ওকে, তাহলে হবে 195, রাইট? ওকে, তাহলে আমার এখানে হচ্ছে 195 আমরা নিতে পারি 195। ওকে,
এরপর হচ্ছে আমাদের ওয়াই, 15টা ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে 6 গুণ 15, তাহলে 6 15 মিলে কত হবে, 3 15 45, 6 15 90, তাহলে এখানে হবে 90 ওয়াই। ওকে, সো দেখো আমি একটু ওইটা একটু গুণ করি, 13 গুণ হচ্ছে 15, ঠিক আছে 195, আর 13 গুণ 6, সরি 13 কেন 15, 15 গুণ 6, ওকে দুইটাই ঠিক আছে। আচ্ছা 90 ওয়াই। এবার এই ভ্যালুগুলো এই পাশে আসবে, এই ভ্যালুগুলো এই পাশে যদি আসে তাহলে একটা এক্স স্কোয়ার মাইনাস হবে মাইনাস 4টা ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাসের 4xy, তারপরে মাইনাসে মাইনাসে প্লাসের 4y প্লাসের 2x, আর এই একটা হবে মাইনাসের ইজ ইকুয়াল টু 0। সো ফাইনালি আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার। সো অ্যান্সার কত হবে দেখো, এবার ফাইনাল লাইন, 15টা এক্স স্কোয়ার থেকে বাদ যাবে একটা এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে 14টা এক্স স্কোয়ার, 15টা ওয়াই স্কোয়ার থেকে বাদ যাবে 4টা ওয়াই স্কোয়ার, 11টা ওয়াই স্কোয়ার, তারপরে একটা এক্স ওয়াই আছে, সো এটা লিখে দিই মাইনাসের 4xy, তারপরে 60x থেকে বাদ যাচ্ছে 2x, যোগ হচ্ছে তাহলে 62x, এরপরে y মাইনাসের 90y, আর এখানে আছে প্লাসের 4y, তাহলে মাইনাসের 86y। এবার হচ্ছে সংখ্যা, এখানে আছে 195, আর এখান থেকে বাদ যাবে 1, তাহলে হবে 194 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো কোনো কিছু কি বাদ গেছি, কোনো কিছু বাদ গেছে, বাদ যায় না। সো ডান, এটাই হচ্ছে অ্যান্সার। 14x স্কোয়ার 11y স্কোয়ার প্লাস, তোমাদের প্লাস হয়েছে 11y স্কোয়ার, আমার তো মাইনাস হয়েছে, মাইনাস হবে কেন, আর এটা তো প্লাসই হবে 15, আর এখানে 4টা প্লাস 11y স্কোয়ার মাইনাস 4। আচ্ছা ফার্স্ট 2 লাইন বুঝি নাই, প্লিজ আবার ভাইয়া। ওকে 14x স্কোয়ার মাইনাস 4 62x মাইনাস 86y, ওকে ফাইন, ওকে তাহলে এইটাই হচ্ছে উত্তর। সো দেখো, তাহলে আমরা আরো একটা প্রশ্ন হয়ে গেল। সো দেখো আবারও বলি, সো প্রথম হচ্ছে এসপি সমান ইপিএম, আমরা উৎকেন্দ্রিকতা সংজ্ঞা হতে লিখতে পারি এসপি ইজ ইকুয়াল টু ইপিএম। এখন দেখো এখানে এসপি মানে কি, এস আর পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো এস এবং পি এটা হচ্ছে একটা বিন্দু, আর এটা হচ্ছে আরেকটা বিন্দু। সো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার কোটিদ্বয়ের অন্তর স্কয়ার রুট ওভার। সো ভুজদ্বয়ের অন্তর x মাইনাসে মাইনাসে প্লাস 2, কোটিদ্বয়ের অন্তর y মাইনাস 3 হোল স্কয়ার প্লাস রুট ওভার। এবার ই এর মান হচ্ছে 1/3। এবার পিএম, পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে, সরল রেখাতে তোমরা শিখছো, সেটা হচ্ছে প্রথমে বিন্দুটা পাস করাইতে হয়। সো এক্স এর জায়গায় এক্স আর ওয়াই এর জায়গায় ওয়াই বসাইলে এইটাই থাকে। সো এইটাই আমি উপরে লিখছি, আর নিচে হচ্ছে এক্স এর সহগ স্কয়ার ওয়াই এর সহগ স্কয়ার যোগ রুট ওভার। এবার আমরা ক্যালকুলেশন করছি, বর্গ করে দিছি। বর্গ যদি করে দেই, দেখো এখানে 1/√3 আর এখানে 1/√5, সো তার মানে কত 1/√15। 1/√15 কে বর্গ করলে হয় 1/15, এবং সেই 15টা এইখানে এসে গুণ হয়ে যাবে। আর এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি, আর এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র করছি। তো সূত্র করার পর এবার সব এক পাশে আনলেই কাজ শেষ। ওকে, সো এবার কমেন্ট বক্সে জানাও যে ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা, ঠিক আছে। ওকে, পাশে চিত্র সহকারে বোঝালে ওকে ফাইন, কোনো সমস্যা নাই। সো চিত্র আঁকলে এটা টোটাল সলিউশনটা এক পেজে আনতে কষ্ট হইতো, এই জন্য চিত্র আঁকি নাই। ওকে দেখো আমাদের এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, যার উপকেন্দ্র দেওয়া আছে এখানে -2,3 এবং এর নিয়ামক রেখা দেওয়া আছে, একটা। সো এই হচ্ছে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখা দেওয়া আছে। এখন আমাকে কি বলছে, আমি উপরস্থ একটা বিন্দু ধরছি। সো ধরলাম এর উপরস্থ একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা, যে বিন্দুটা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক x, y। তাহলে এটা হচ্ছে কি আমাদের এস বিন্দু। এবার দেখো, এবার এইখানে এই এস থেকে যে পি এর যে দূরত্ব, এটা হচ্ছে এসপি।
আর পি থেকে এই রেখার উপর অর্থাৎ নিয়ামক রেখার উপর যে লম্ব টানা হয় সেটা হচ্ছে পিএম। তাহলে এই দুইটার অনুপাতকেই বলা হয় হচ্ছে ই। সো আমাদের উৎকেন্দ্রিকতা সংজ্ঞা অনুযায়ী এসপি সমান ইপিএম হয়, এটা গতকাল আমরা দেখছি উৎকেন্দ্রিকতার ভিতরে। আচ্ছা, তাহলে এবার এসপি কিভাবে বের করব? এসপি বের করব হচ্ছে এই দুইটার ভুজদ্বয়ের অন্তঃস্কয়ার কোটিদ্বয়ের অন্তঃস্কয়ার রুট ওভার দিয়ে। আর পিএম কিভাবে বের করব? বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব শেষ। ওকে, 15 গুণ 4 195 হবে না 60 হবে। 15 গুণ 4 কোথায় থাকে? 15 গুণ 4 না, 15 গুণ এই যে 4 আর হইতেছে 9, টোটাল 13। 15 গুণ 13, 15 গুণ 13 মিলে টোটাল 195 হয়। ওকে ভাই, আমাদের টেস্টে ওকে ফাইন। সো এবার কি পরের প্রশ্নে যেতে পারি, বলো? ওকে, পরের প্রশ্নে কি যেতে পারি নাকি কমেন্ট বক্সে জানাও। পরের প্রশ্নে কি যেতে পারি নাকি কমেন্ট বক্সে জানাও। ওকে ক্লিয়ার, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে এবার পরের প্রশ্নে যাই। অনেক সময় চলে গেল আসলে যে ক্যালকুলেশন করতে যায়। 4 5 নাম্বার। ওকে, আটকে যাচ্ছে এই কমেন্টটা কইরো না, মানে একজন কমেন্ট করলে বাকি সবাই কমেন্ট করে, কিন্তু আমি তো এইখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আটকাচ্ছে না। তো কারো নেটের প্রবলেম, মানে সব প্রবলেম যে বন্দিবাসার স্টুডিওর প্রবলেম এটা যদি ধরে তারপরে যদি কমেন্ট করো যে আটকে যাচ্ছে, তাহলে নিজের নেটটা মাঝে মাঝে চেক করতে হবে। ওকে, সো বাকিরা তো অনেকেই ক্লাস শেষে দেখতেছে বলতেছে ক্লিয়ার, তাহলে কিভাবে ক্লিয়ার করতেছে? দেখো, আমাদের এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে 1, -2 নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে পরাবৃত্তের সমীকরণ কত সেটা আমাদেরকে বের করতে। তো শীর্ষবিন্দু দেওয়া আছে এবং পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকতো তাহলে খুব সহজ হইতো। একটা জিনিস মনে রাখবা যে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিতে পারে তোমাকে 3টা উপায়ে। ঠিক আছে, তোমাকে যদি পরাবৃত্তের সমীকরণ বের করতে দেয়, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে দেয়, তাহলে পরীক্ষার হলে তাহলে 3টা উপায়ে দিতে পারে। 3 ভাবে দিতে পারে। কি কি ভাগে একটু দেখাচ্ছি, দেখো কি কি ভাগে একটু দেখাচ্ছি। আমাদের প্রথমত 1 নাম্বার আমাকে বলতে পারে যে একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এবং হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা দেওয়া আছে। সো এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এটার একটা স্টেপ এবং এটার মাধ্যমে নিয়ামক পরাবৃত্তের সমীকরণ বের করা হচ্ছে এক স্টেপের। এরপরে আমাকে উপকেন্দ্র দেওয়া থাকতে পারে আর হচ্ছে শীর্ষবিন্দু দেওয়া থাকতে পারে। শীর্ষবিন্দু এটা করতে গেলে আমার 3টা স্টেপ আছে। আর আরেকটা হচ্ছে শীর্ষবিন্দু দেওয়া আছে আর হচ্ছে নিয়ামক রেখা দেওয়া আছে। নিয়ামক রেখা এটা করতে গেলেও আমার 3টা স্টেপ করতে হবে। সো দেখো 3টা স্টেপের ফাইনাল স্টেপটা হচ্ছে এটা। সো তার মানে হচ্ছে তুমি যদি এই দুইটা পারো তাহলেই হবে। সো আমরা এখন এই দুইটার দুইটা অঙ্ক করব। এই দুইটা অঙ্ক এখন আমরা করব, তাহলে আমরা ইনশাআল্লাহ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় আমরা কখনোই বাদবো না। সো আমি আবারও বলি, এই 3টা উপায় বের করা যায়। তোমরা বলো যে ভাইয়া এটা করব না কেন? কারণ ভাইয়া এইটার স্টেপ হচ্ছে একটা স্টেপ, এইটার হচ্ছে 3টা স্টেপ, এই অঙ্কটার 3টা স্টেপ এবং এই অঙ্কের 3 নাম্বার যে স্টেপটা আবার এই অঙ্কের 3 নাম্বার যে স্টেপটা, সেই 3 নাম্বার স্টেপটাই হচ্ছে মূলত এই স্টেপটা, মানে এই একটা স্টেপ। তেমন হচ্ছে এই দুইটা করা মানে তো এটা অবশ্যই করে ফেলা, রাইট? ওকে, তাহলে মনে রাখতে হবে তোমাকে, আমাকে কখনো যদি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে মাস্ট বি এই স্টেপটা করতেই হবে, মাস্ট। আর এই স্টেপ করতে হবে মানে হচ্ছে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা এই দুইটা লাগবে। কারণ আমি সূত্র করব এসপি ইজ ইকুয়াল টু পিএম, ই নাই, কারণ ই এর মান হচ্ছে 1 আর লেখা লাগে না। সো এসপি ইজ ইকুয়াল টু পিএম করার জন্য উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ মানে নিয়ামক রেখা লাগবে, উপকেন্দ্র লাগবে, নিয়ামক রেখা লাগবে।
আদারওয়াইজ বের করা যাবে না। এখন আমাকে যে প্রশ্নটা দিছে সেই প্রশ্নটা হচ্ছে শীর্ষ আর নিয়ামক রেখা দেওয়া আছে, এই যে এটা 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 এখন আমরা করতেছি। তো শীর্ষ নিয়ামক রেখা দেওয়া থাকলে আমার কি কি লাগবে? উপকেন্দ্র আর নিয়ামক রেখা। সো আমার উপকেন্দ্রটা কিন্তু এখানে দেওয়া নাই। সো প্রথম কাজ হচ্ছে উপকেন্দ্রটাকে খুঁজে বের করে আনা। চলো দেখা যাক যে কিভাবে উপকেন্দ্রকে খুঁজে বের করে আনতে পারি। ওকে, সো আমি প্রথমে একটা চিত্র আঁকি আন্দাজে। সো আমরা ধরলাম যে এই হচ্ছে ওকে, সো মনে করো এই হচ্ছে আমাদের পরাবৃত্ত, এই হচ্ছে মনে করো আমাদের পরাবৃত্তটা। এই পরাবৃত্তটার কি কি দেওয়া আছে? এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে। পয়েন্টের মান হচ্ছে কত? 1,1,-2, 1,-2। এই পয়েন্টটা হচ্ছে 1,-2। ওকে, এটার নিয়ামক রেখা দেওয়া আছে। ওকে ফাইন, নিয়ামক রেখাটা এঁকে ফেলি তাহলে। সো নিয়ামক রেখা হচ্ছে এই যে এই রেখাটা, এটা দেওয়া আছে। ওকে, এই রেখাটা কত দেওয়া আছে? 3x minus 4y minus 1 is equal to 0. ওকে, এখন আমার প্রথম উদ্দেশ্য কি? উপকেন্দ্র বের করা। এই যে এইটা হচ্ছে উপকেন্দ্র, এইটা এখন আমার আগে বের করতে হবে। এখন বুদ্ধি খাটাইতে হবে। প্রথমে ধরে নিলাম উপকেন্দ্রটা হচ্ছে আলফা বিটা। আলফা বিটা কিভাবে বের করা যায়? দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি। আমার কাছে যেহেতু এই রেখাটা দেওয়া আছে, আমি যদি এই লম্ব রেখাটা বের করতে পারি তাহলে আমি অবশ্যই এই বিন্দুটা বের করতে পারবো। কারণ এইটার লম্ব রেখা যদি বের করা যায়, দেখো আগে স্টেপগুলো বলি, তারপর হচ্ছে আমরা অঙ্কটা করব, তাহলে আমার জন্য সহজ হবে। প্রথমে আমরা যেটা করব, এই রেখাটার সাহায্যে লম্ব রেখাটা বের করব, এই রেখাটার সাহায্যে লম্ব রেখা বের করব। সো এক নাম্বার হচ্ছে লম্ব রেখা, দ্বিকাক্ষের লম্ব রেখা আমরা বের করব, দ্বিকাক্ষের লম্ব রেখা, যেটা কিনা অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। ঠিক আছে, দ্বিকাক্ষের লম্ব রেখা বের করব। এবার এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ছেদবিন্দু বের করব। কিভাবে? দেখো এই রেখাটা আছে, এই রেখাটা আছে, সো তাহলে এই দুইটা রেখার যদি আমরা সমাধান করি তাহলে ছেদবিন্দু বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে দ্বিকাক্ষ ও অক্ষের, দ্বিকাক্ষ ও অক্ষের ছেদবিন্দু বের করব। এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। এবার 3 নম্বর স্টেপ। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে, দেখো তোমার কাছে এই বিন্দুটা আছে, এই বিন্দুটা তুমি এখন বের করে ফেলছো, এটা আগেই আছে, তাহলে এইটা কি বের করতে পারবা না? উপকেন্দ্র বের করতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে? কারণ ভাই এটা তো মধ্যবিন্দু। সো এইখানে এতটুকু তো সমান, কারণ এইটার মানও এ, এইটার মানও এ, এইটার মানও এ, তাহলে এটা তো মধ্যবিন্দু। সো এটা যদি মধ্যবিন্দু হয়, তোমার কাছে যদি এই মানটাও থাকে, তাহলে অপর প্রান্ত বিন্দু তুমি অবশ্যই বের করতে পারবা। তাহলে আমরা এবার উপকেন্দ্র বের করব। তাহলে এই স্টেপটা হচ্ছে কি আমাদের উপকেন্দ্র বের করা। আর উপকেন্দ্র বের করার পরে আমাদের উপকেন্দ্র আছে, দ্বিকাক্ষ আছে, তাহলে 4 নম্বর স্টেপে আমরা এসপি সমান পিএম করে ফেলবো, কাজ শেষ। ঠিক আছে, সো স্টেপগুলো লিখে ফেললাম। এবার হচ্ছে এই স্টেপগুলো দেখে দেখে অঙ্কগুলো করে ফেলবো। তো দেখো প্রথম স্টেপ হচ্ছে দ্বিকাক্ষের লম্ব রেখা সমীকরণ বের করা। প্রথম স্টেপ কি? দ্বিকাক্ষের লম্ব রেখা সমীকরণ বের করা। ঠিক আছে, পরবর্তীতে হ্যাঁ ওকে ফাইন, একজন একজনের হেল্প করতেছো, ভেরি গুড। ওকে, সো দেখো আমরা যদি এবার এখান থেকে যেটা কাজটা করতে পারি সেটা হচ্ছে 3x মাইনাস 1 নাম্বার দ্বিকাক্ষের লম্ব রেখা। এখন এই দ্বিকাক্ষ কি? দ্বিকাক্ষের সমীকরণটা কি? দ্বিকাক্ষের সমীকরণটা হচ্ছে এরকম স্টেপ ওয়াইজ যদি পড়ো তাহলে এই অঙ্ক কখনোই ভুলবা না। 3x মাইনাস 4y প্লাস 1। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা ঢাল কত? এটা ঢাল। আচ্ছা, আমি একটা কাজ করি, আমাদেরকে স্টেপগুলো লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে ফার্স্ট স্টেপ। ওকে, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে 3x minus 4y minus 1 is equal to 0, যার ঢাল কত হবে? দেখো এটা ঢাল হচ্ছে m is equal to এটা ঢাল, আমরা এটা m না দিই, পরেরটা দিব,
মাইনাস এক্স এর সহগ ভাগ হচ্ছে ওয়াই এর সহগ 3/4। তাহলে আমার হচ্ছে লম্ব রেখার ঢাল হবে, লম্ব রেখার ঢাল যদি এম হয় তাহলে এম ইজুকাল টু হবে, কি করব, উল্টায় দিব এবং মাইনাস দিয়ে গুণ করব। তাহলে সুতরাং অক্ষের সমীকরণ হবে, অক্ষের সমীকরণটা কি হবে, দেখো অক্ষের সমীকরণ হবে y মাইনাস y1। এখন দেখো অক্ষের উপরস্থ একটা বিন্দু লাগবে, এই যে দেখো অক্ষের উপরস্থ বিন্দু হচ্ছে 1 মাইনাস 2, এই শীর্ষটাই কিন্তু অক্ষের উপরে। তার মানে হচ্ছে এটাকে আমরা x1 y1, ওই যে আমরা মনে আছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তোমার কাছে যদি ঢাল দেওয়া থাকে আর উপরস্থ একটা বিন্দু দেওয়া থাকে, এইটা দিয়ে সমীকরণ বের করা, এটা আমরা করব। তার মানে হচ্ছে y মাইনাস y1, সো y1 এর মান কত, 1 মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, তাহলে x মাইনাস 1। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে, এখান থেকে 3 দিয়ে গুণ হবে এটা 3y প্লাস 3 দুগুণা 6 মাইনাস 4 দিয়ে গুণ হবে মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস এর 4, সব এক পাশে নিয়ে আসলে হবে 4x প্লাস 3y, 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সো আমার কাছে প্রথম স্টেপটা শেষ। এবার চলে যাব আমরা সেকেন্ড স্টেপে, দ্বিকাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু বের করব। তাহলে এবার আমরা করব হচ্ছে স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2। সো স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2। ওকে, এবার দেখো স্টেপ 2 তে দ্বিকাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু। সো দ্বিকাক্ষ কি ছিল, 3x মাইনাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর অক্ষ কত হইছে 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই দুইটা ছেদবিন্দু কিভাবে বের করা যায়। এটাকে আমরা দেই 1 নাম্বার সমীকরণ, আর এটাকে আমরা দেই 2 নাম্বার সমীকরণ। এবার দেখো 1 নাম্বার সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, আর 2 নাম্বার সমীকরণকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তারপর যোগ করে দেই, তাহলে দেখো তো এটাকে যখন 3 দিয়ে গুণ করবা, তখন এটা হয়ে যাবে কত, এটাকে 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে 3 তিরিকা 9x। আচ্ছা, সো তার মানে আমি দেখো এটাকে একটু গুণ করে একটু সাজায় লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো তাহলে এটা হবে 3 দিয়ে গুণ করলে 9x মাইনাস 12y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এটা হবে 4, এটাকে গুণ করবো 4 দিয়ে, 4 চালা 16x, তারপরে হচ্ছে প্লাসের 4 3 4 12y আর হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো দুইটাকে যোগ করে দিলে এখানে হবে 25x, আর এখানে হবে হচ্ছে প্লাসের 7 ইজ ইকুয়াল টু 0। সো x ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে মাইনাস 7/25। এবার এইটা যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান পাবো। সাপোজ আমি 2 নম্বরে বসাইছি, 2 নম্বরে যদি বসাই তাহলে 2 নং হতে আমরা কি পাই, 2 নং হতে আমরা পাই, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন গুলো করবা, 4 ইনটু মাইনাস 7/25 প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে 3y ইজ ইকুয়াল টু আমরা এখানে পাবো, দেখো এই জিনিসটা ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, তার সাথে 28 28 ভাগ 25, আর এখানে হবে মাইনাস। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত, 28, এখানে হচ্ছে 50, তার মানে হচ্ছে মাইনাস 22, মাইনাসে 22 ভাগ হচ্ছে 25। তার মানে হচ্ছে আমরা পেয়ে গেলাম যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হচ্ছে অক্ষের, সরি এটা হচ্ছে কি আমাদের নিয়ামক রেখার বা দ্বিকাক্ষের পাদবিন্দু, রাইট, দ্বিকাক্ষের পাদবিন্দু। আচ্ছা, তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং, সুতরাং দ্বিকাক্ষের পাদবিন্দু, পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে পাইলাম, x এর ভ্যালু মাইনাস 7/25 আর y এর ভ্যালু মাইনাস 22 ভাগ 25। ওকে, সো আমরা দুইটা পাইলাম। এবার আমাদের 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপটা কি হবে, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3। এবার হচ্ছে আমাদের উপকেন্দ্র বের করতে হবে। উপকেন্দ্র কিভাবে বের করব, উপকেন্দ্র বের করব হচ্ছে আমরা এটাকে, শীর্ষ হচ্ছে মধ্যবিন্দু, শীর্ষ যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু কিভাবে বের করে, তার দুই পাশের প্রান্ত বিন্দুটাকে 2 দিয়ে মানে যোগ করে 2 দিয়ে ভাগ। তেমন হচ্ছে দেখো আমাদের ওই একটা প্রান্ত বিন্দু হচ্ছে আলফা বিটা, ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা প্রান্ত বিন্দু। তাহলে দেখো আমাদের আলফা
-7/25 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হবে শীর্ষের ভুজ। শীর্ষের ভুজ হচ্ছে 1, শীর্ষের ভুজ। সিমিলার ভাবে বিটা -22/25 যদি 2 দিয়ে ভাগ দিই হবে হচ্ছে শীর্ষের কোটি, তার মানে হচ্ছে -2। এখান থেকে আমরা আলফা আর বিটা বের করে ফেলতে পারবো। তার মানে আলফা ইকুয়াল টু হবে 2 + 7/25, তার মানে হচ্ছে আলফা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 25 × 50 57/25। আর সিমিলার হবে এইখানে বিটা ইকুয়াল টু হবে -4 আর হচ্ছে প্লাসের 22 ভাগ হচ্ছে 25। তাহলে বিটা ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো হচ্ছে এখানে 100 থেকে যদি 22 বাদ দিই তাহলে হয় 78, তাহলে মাইনাসের 78/25। তাহলে এইটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র এর স্থানাঙ্ক। উপকেন্দ্র এর স্থানাঙ্ক কত? 57/25 আর হচ্ছে -78/25। এরপরে লাস্ট স্টেপ হচ্ছে এসপি সমান ইএম পিএম। তো স্টেপ নাম্বার 4 হচ্ছে এসপি সমান পিএম। ওকে, এসপি সমান পিএম। এবার বাকিটা তোমরা করবা, কমেন্ট বক্সে জানাও যে এবার পারা যাবে কিনা বাকিটা। এখানে বিন্দুগুলা তোমাদের হয়তোবা এত কঠিন নাও দিতে পারে, বিন্দুগুলো আরো সহজ দিতে পারে যেন তোমার অঙ্কটা করতে সহজ হয়। ঠিক আছে, স্টেপ নাম্বার 1। ওকে, কমেন্ট বক্সে জানাও স্টেপ গুলা ক্লিয়ার কিনা। চিল্লাচিল্লি করলে শুনবে না, কি হয়েছে? চিৎকার করতেছে শুনে না। x = -1/5 বাদ দাও ভাইয়া, তো আমাদেরই বুঝাচ্ছে। ওকে, x এবং y এর মান ভুল হয়েছে। ওকে ফাইন, দেখি কোথায় ভুল হয়েছে। ওকে, মানে এইখানে মান ভুল হইতেই পারে, এই যে এখানে না, এখানে মান ভুল হইতেই পারে, বাট স্টেপ বুঝছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু দেখি কোথায় ভুল হয়েছে। এখানে x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, তাহলে 3/4। তাহলে এইখানে হবে হচ্ছে মাইনাসের 4/3 y + 2 3y 3y + 6 -4x মাইনাসে প্লাসের 4 3x + 4। এখানে ঠিক আছে। আচ্ছা এবার এখানে হচ্ছে 4x + 3y + 2 4x + 3y + 2। আচ্ছা এক নাম্বারকে 3 দিয়ে গুণ করছি, দুই নাম্বারকে আচ্ছা এক নাম্বারকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে এই যে এইখানে 3 দিয়ে গুণ করি নাই, তাই না? তো এইখানে হবে 3, এখানে যদি 3 হয় তাহলে আমার এইটা হয়ে যাবে 3 আর 8, তাহলে এটা হয়ে যাবে 5। পুরো জিনিসটাই ভুল। ওকে ফাইন, ক্যালকুলেশন তাহলে পুরোটা আবার করতে হবে। আয় হায়, ওকে ঠিক আছে, করি আর কি করার। ওকে দেখো তাহলে আমার এইখানে আমার হচ্ছে ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 5। আমি করে দিচ্ছি, আমার সময় লাগবে না। তোমরা যেহেতু বুঝছো ক্যালকুলেশন, স্টেপ গুলো বুঝছো নাকি কমেন্ট বক্সে জানাও। স্টেপ বুঝছো নাকি কমেন্ট বক্সে জানিয়ে দাও। স্টেপ বুঝছো নাকি কমেন্ট বক্সে জানাও, আমি বাকিটা করে দিচ্ছি। ওকে, আর স্টেপ গুলো আবার একটু ওভারভিউ করো যে কিভাবে কি হয়েছে। 2 নং হতে আমরা পাই 4 × -1/5 আর এখানে হচ্ছে +3y + 2 = ছিল 0, তার মানে 3y = হচ্ছে এখানে হচ্ছে 4/5 - 2, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে -6। ওকে, তো x এর ভ্যালু বুঝছি ভাইয়া। ওকে, স্টেপ গুলো ক্লিয়ার। স্টেপ 3 দেখি, মনে ভুল ছিল। ওকে, -2/5। ওকে ওকে, 3 নম্বরটা একবার বুঝান। ওকে 3 নম্বরটা বুঝাইতেছি, তার আগে এইখানে দেখি আমার আর ভুল আছে কিনা। 4 × -5 এখানে ছিল 3y। আচ্ছা -6/5, তার মানে এখান থেকে আমরা যদি y বের করি তাহলে y = হবে এই 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে -2/5। ওকে, তাহলে আরো সহজ হইলো বিন্দুটা। ওকে, স্টেপ 3 যেহেতু অনেকটা সমস্যা, স্টেপ 3 ভাই আবার করে দিচ্ছি। ঠিক আছে, আর আমাদের তো ক্যালকুলেশন ভুল হয়েছে, এমনিও করতে হতো। আচ্ছা তাহলে আমাদের দেখো বিন্দুটা হচ্ছে কি কি, বিন্দুটা হচ্ছে আমাদের -y দিকে -1/5 আর হচ্ছে -2/5। এবার দেখো স্টেপ 3 যেটা, স্টেপ 3টা যদি আমি একটু ওই চিত্রটার একটু অংশটা আবার একটু আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো চিত্রটার একটা অংশ আমি আঁকতেছি। চিত্রটা এই ছিল আমাদের পরাবৃত্তটা,
এই ছিল আমাদের পরাবৃত্তটা, অনেকটা এরকম। এখন দেখো এইখানে ছিল আমাদের দ্বিকাক্ষটা। এখন দেখো এইটা হচ্ছে কি দ্বিকাক্ষের পাদবিন্দু, এটা হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু, যেটা কিনা এই বিন্দুটা। এইটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু 1 - 2, আর এইটা হচ্ছে আমাদের এস আলফা এবং বিটা। তাহলে দেখো তো এইটা হচ্ছে কি মধ্যবিন্দু না? কারণ আমরা তো জানি পরাবৃত্তির ইকুয়েশনে এতটুক আর এতটুক সমান, ওইটা এ এটাও এ, তাহলে এটা কি মধ্যবিন্দু না? কারণ মধ্যবিন্দু কিভাবে বের করে, ভুজ দুইটা, দুই পাশের ভুজ দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো একটা ভুজ হচ্ছে এইটা, একটা ভুজ হচ্ছে এইটা, তাহলে দেখো যোগ করি -1/5 প্লাস আলফা এবং 2 দিয়ে ভাগ। আমি তখন আলফাটাকে আগে রেখেছিলাম, দেখতে সুন্দর লাগতেছিল এই জন্য বিয়োগ করি নাই, যোগই করছিলাম। এবার যদি করি তাহলে আমি পাবো এইটার ভুজ পেয়ে যাব, রাইট? সিমিলার ভাবে আমি যদি এই কোটিটা নেই -2/5 আর এর সাথে এই কোটিটা যোগ করি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো মধ্যবিন্দুর কোটি। ঠিক আছে, তাহলে পেয়ে যাব কার কোটি? মধ্যবিন্দুর কোটি পেয়ে যাব। তাহলে এবার দেখো এখান থেকে আমরা পাই আলফা ইজুকাল টু হচ্ছে 2, 1/5 এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আলফা ইজুকাল টু আমরা পাবো 5 × 10, 11/5, আর বিটা ইজুকাল টু এখানে বিটা ইজুকাল টু এখানে হচ্ছে -4, আর এই যে এইটা ওই পাশে গেলে প্লাসের 2/5 হবে। তাহলে বিটা ইজুকাল টু আমরা এখান থেকে পাবো হচ্ছে 4 × 5 = 20, -20 আর ওইখানে হচ্ছে 2, তাহলে -18 ভাগ হচ্ছে 5। ওকে, (11/5, -18 ভাগ হচ্ছে 5). সো আমার মনে হয় এবার বুঝতে পারছো। ওকে, কয় পেজ খালি রাখবো কেউ একটু বলতে পারবেন? ওকে ওকে ফাইন, তাহলে আমি কি পরের প্রশ্নে যাইতে পারি? এরপরে এসপি সমান পিএম করবা তোমাদের মতো করে। আমাদের এস পি হচ্ছে উপরস্থ একটা বিন্দু, পি হচ্ছে উপরস্থ একটা বিন্দু এক্স ওয়াই -18/5, আর হচ্ছে দ্বিকাক্ষর সমীকরণ তোমরা সবাই জানো 3x - 4y - 1। সো এসপি সমান পিএম করলে কাজ শেষ। ওকে, এবার কি যেতে পারি বলো? কমেন্ট বক্সে জানাও এবার কি যাওয়া যাবে কিনা, কমেন্ট বক্সে জানাও এবার কি পরে চাই যেতে পারি কিনা। ওকে, 5টা ম্যাথের জন্য। ওকে ওকে ফাইন, তাহলে এবার আমরা শেষ, আমরা নেক্সট প্রশ্নে যাই। এই অঙ্কে আমাদের 10 মিনিটের বরাদ্দ সময় থেকে অনেক বেশি সময় আমরা নিয়ে নিছি। সো এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার, আগেরটা কত ছিল 5, এবারে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো, পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দেওয়া আছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে কোনটা, এই যে এর আগের পেজে যে আমরা দেখলাম শীর্ষবিন্দু আর উপকেন্দ্র, এবার হচ্ছে এইটা করব। ঠিক আছে, এইটা পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র, স্টেপগুলো একটু বোঝার চেষ্টা করবা। অঙ্ক ক্যালকুলেশন নিজেরা করতে পারবা, বাট স্টেপগুলো আমি করায় দিচ্ছি। এই অঙ্কটার ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা, স্টেপগুলো আমি বোঝাই দিচ্ছি। দেখো আমাকে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দেওয়া আছে, তাহলে শর্ট কে বলো, কার মান বের করতে হবে? শীর্ষ আর উপকেন্দ্র দেওয়া আছে, কার মান বের করতে হবে? একটু আগে আমি বলছিলাম পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা জিনিসের দরকার, তার ভিতরে একটা জিনিস আছে আর একটা জিনিস নাই। কোনটা নাই বলো, কমেন্ট বক্সে জানাও। কোন জিনিসটার মান বের করতে হবে, এখানে কোন জিনিসটার মান বের করতে হবে কমেন্ট বক্সে জানাও। ওকে, ওকে সো নিয়ামক রেখা, ভেরি গুড। ঠিক আছে, নিয়ামক রেখা, ভাই ম্যাথটা একটু কঠিন লাগলো। ওকে ফাইন, সো এজন্যই স্টেপ লিখে দিচ্ছি। স্টেপ লিখে দেওয়ার পর তারপর যদি না করতে পারো তাহলে ভাই আমার কিছু করার নাই। এই অঙ্ক আমি লাইফে দেখি নাই কেউ কাউরে কোনো স্টেপ গুলা লিখে দিয়ে পড়াইছে, আমি নিজেও শিখি নাই এই অঙ্ক। তোমাদের সময়ে সত্যি কথা বলতে নিজে নিজে পড়ছি, আমরা তোমাদের মতো মানে হচ্ছে আমি অনেক আগের না, বাট আমার এই এইচএসসি লেভেলটা অনেক বেশি স্ট্রাগল ছিল, অনেক বেশি স্ট্রাগল ছিল। আমার এইচএসসি লেভেলেই আমার আমার যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে আমার ইনক্লুড করতে হইতো। মানে ফ্যামিলি থেকে কিছু নেওয়া তো এটা পরের কথা, আমার নিজের দিতে হইতো। ঠিক আছে, কারণ তখন ফ্যামিলি একটা ট্রানজাকশন পিরিয়ড চলতেছিল, বাবার মনে করো বিজনেস চলে গেছে,
ওই সময় আমাদের উপর দায়িত্ব চলে আসছে 2011 সাল, মানে যখন কলেজে পড়ি। তো ওই মুহূর্তেই কিন্তু ফ্যামিলিকে হচ্ছে সাপোর্ট দেওয়ার যে ব্যাপারটা সেটা মানে হচ্ছে দিচ্ছে। মনে আছে আমার যে আমি যে টাকা দিয়ে একবার আমি যে টাকা টিউশন করতাম এসএসসি পরীক্ষার পরে, মানে কলেজ লাইফে, তো ওই টাকা দিয়ে 1 মাস একটা কোচিং করছিলাম, তখন আমার ফ্যামিলির প্রবলেম হয়ে গেছিল। এর পরের মাসে আবার ফ্যামিলি ছেড়ে দিচ্ছে। সো এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস নিজে নিজে শিখতে হয়েছে। সো আল্লাহ না করুক তোমাদের এরকম না হোক, বাট যে যত বেশি স্ট্রাগল করবা সে তত বেশি উপরে যেতে পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম। ওই যে একটা আমরা হচ্ছে ওই যে কি জানো, ওই যে আমরা হচ্ছে ওই যে কোন বস্তু নিক্ষেপ করি না, ওই যে একটা রাবার ব্যান্ড দিয়ে যে মারি। সো তুমি যত বেশি পেছনে নিবা সে তত বেশি আগাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যত স্ট্রাগল করবা তত বেশি আগানো যাবে। সো চেষ্টা করতে হবে নিজেরা চেষ্টা করবা তাহলে হবে। যেটা যে জায়গা থেকে কথাটা বলতেছিলাম যে আমাদের সময় কেউ কখনো এরকম ভাবে দেখানোর, আমরা নিজে নিজে শিখতে হয়েছে। সেখানে তোমাদের বইয়ের ভিতর দেওয়া আছে সলভ করে, আর আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছে। তো স্টেপ গুলা বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাকে দেওয়া আছে হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। তাহলে তোমরা অলরেডি কমেন্ট করে গেছো ভাই নিয়ামক রেখা লাগবে। ওকে, নিয়ামক রেখা লাগবে। তো আমার কাছে দেওয়া আছে এই পয়েন্ট এবং হচ্ছে এই পয়েন্ট, এখন আমার লাগবে হচ্ছে নিয়ামক রেখা। আচ্ছা, সো দেখো আমার কাছে যেহেতু এই দুইটা বিন্দু আছে, তাহলে আমি এই দুইটা বিন্দু দিয়ে অক্ষের সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে অক্ষের সমীকরণ বের করা। অক্ষের সমীকরণ বের করো। ওকে, 2 নাম্বার, অক্ষের সমীকরণ যখন আছে, সো নিয়ামক রেখাটা কি অক্ষের উপর লম্ব না? সো লম্ব রেখার সমীকরণ বের করতে হবে যা কিনা এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই বিন্দুটাও তো দরকার, এই বিন্দুটা তাহলে কিভাবে বের করব? সেটা হচ্ছে যেহেতু এই দুইটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা অবশ্যই বের করা যাবে। তাহলে এটা হচ্ছে অক্ষের পাদবিন্দু। সো আমরা অক্ষের পাদবিন্দুটা নির্ণয় করব। পাদবিন্দু নির্ণয়, যে একটু আগে স্টেপ 3 তে যেভাবে করলাম, স্টেপ 3 তে এই বিন্দু আর এই বিন্দু দেওয়া ছিল, এটা বের করতে হয়েছে। আর এবার হচ্ছে এই দুইটা দেওয়া আছে, এটা বের করতে হবে, বের করা যাবে। আচ্ছা, যখন এইটা আমার কাছে আছে তখন আমি হচ্ছে অক্ষের লম্ব রেখাটা বের করে ফেলবো। অক্ষের লম্ব রেখা, আর অক্ষের লম্ব রেখা মানে হচ্ছে দ্বিকাক্ষ, সেটা হচ্ছে দ্বিকাক্ষ বের করব। তারপরে 4 নম্বরে দ্বিকাক্ষ যেহেতু আমাদের কাছে আছে, এসপি সমান পিএম করব, কাজ শেষ। কমেন্ট বক্সে জানাও যে পারবা কিনা, নিজেরা করে পারবা কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও। নিজেরা করে পারবা কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, পারা যাবে? হ্যাঁ, ওইভাবে করলে হবে অনিমেষ। বিএক্স মাইনাস এ ওয়াই মানে সহগ ইন্টারচেঞ্জ করে করলেও হবে, বাট আমি এইটা প্রেফার করি। আমি মাত্র যেভাবে লম্ব রেখাটা বের করলাম এক বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে, কেন আমি ওইটা প্রেফার করি? তুমি যেটা লিখছো এটা মাঝে মাঝে অনেকেই তোমরা ভুল করে ফেলো। সেটা হচ্ছে সহগ ইন্টারচেঞ্জ করতে যে মাইনাস সহ আনো, আবার মাইনাস ছাড়া শুধু সহগটাকে নিয়ে আসো, এই কারণে ভুল হয়ে যায়। আবার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এই রেখাটার যখন তোমাকে যদি বলি যে এটা লম্ব রেখা আঁকো, তখন তুমি কুল পাও না যে আরে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, সহগ চেঞ্জ করুম কেমনে, ওয়াই তো নাইকা। সো এই ধরনের প্রবলেম যেন না হয় সেজন্যই হচ্ছে মূলত আমি সাজেস্ট করি ওই এক বিন্দুগামী রেখার যে সমীকরণ ওইটা দিয়ে লম্ব রেখা বের করা। ওকে, পারবো ইনশাল্লাহ। সো এই কাজটা তোমাদের জন্য রাখলাম, ঠিক আছে? এইটা তোমরা নিজেদের জন্য রাখলাম, তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য এটা যদি না রাখি তাহলে আসলে ব্যাপারটা তোমাদের আসলে কিছু প্র্যাকটিস করা হইলো না। সো এটা অবশ্যই মাস্ট করবা ভাই, স্টেপ গুলো লিখে দিছি, স্টেপ ওয়াইজ কাজ করবা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি দিছে? একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু নিয়ামক রেখা সমীকরণ আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, মানে উল্টা আসছে। সো এইটা হচ্ছে এই যে 1 নাম্বারটা, এই যে দেখো। এবার হচ্ছে আমরা করব হচ্ছে 1 নাম্বারটা, উপকেন্দ্র নিয়ামক রেখা। উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দুইটাই দেওয়া আছে। উপকেন্দ্র, ও সরি, এটা তো উপকেন্দ্র নিয়ামক রেখা না, শীর্ষ আর নিয়ামক রেখা, এরকম একটা করছি না? ও এই যে দেখো, এই যে 5 আর 7 সেম, 5 আর 7 সেম। এটা হচ্ছে শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা দেওয়া আছে। সো 5 নম্বরেও আমার শীর্ষ আর নিয়ামক রেখা দেওয়া ছিল, দেখো শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা দেওয়া ছিল। সো এটা তোমরা করবা। 7 নাম্বার তোমাদের কাজ। সো সেম অ্যাজ প্রবলেম নাম্বার
প্রবলেম নাম্বার 5, ঠিক আছে? সেম অ্যাজ প্রবলেম নাম্বার 5, এটা ডু ইয়োরসেলফ, এটাও নিজেরা করবা। ওকে, সো আমাদের সময় হয়েছে 1 ঘন্টা 9 মিনিট। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। 7 শেষ 8 নাম্বার প্রবলেম। এবার আমরা আসি উপবৃত্ততে। আমাকে দুইটা কোন উপবৃত্তের শীর্ষ এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আমাকে কি কি দেওয়া আছে? আমাকে দুইটা শীর্ষ দিছে, কোন একটা উপবৃত্তের দুইটা শীর্ষ দিছে, এবার উৎকেন্দ্রিকতা বের করতে হবে। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এইখানে দুইটা শীর্ষের ভুজের মান হচ্ছে সেম আছে, দুইটা শীর্ষের ভুজের মান সেম, কোটি আলাদা। আচ্ছা, তার মানে হচ্ছে কিরকম হইতে পারে? বিন্দু দুইটাকে তুমি যদি একটু বসাও, তাহলে দেখো তো বিন্দু দুইটা তুমি এইটা দেখে গেস করতে হবে উপবৃত্তটা কি শুয়ে থাকা উপবৃত্ত নাকি দাঁড়ানো উপবৃত্ত। দেখো একটা হচ্ছে 1, -3, সো এই হচ্ছে 1, -3 মানে 1, সরি একটা 1, হ্যাঁ 1 নিচের দিকে, এইখানে হচ্ছে -3, আর এটা হচ্ছে 1, 1 মানে এইখানে। তার মানে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো যে উপবৃত্তটা দিছে সেটা হচ্ছে দাঁড়ানো উপবৃত্ত, ওয়াই অক্ষের সমান্তরাল একটা উপবৃত্ত হবে। এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল একটা উপবৃত্ত। তাহলে এই দুইটা হচ্ছে আমার শীর্ষ। ওকে, সো এই দুইটা যদি শীর্ষ হয় তাহলে আমি একটু উপবৃত্ত আঁকি। সো এই হচ্ছে আমাদের উপবৃত্তটা। অনেক ছোট হয়ে যায়, সো আমি একটা কাজ করি, এই বিন্দু দুইটাকে আর একটু বড় ধরি। তো ধরি এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -3, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, ওকে, সো দেখো এই হচ্ছে মূলত আমার উপবৃত্তটা। এখন এই উপবৃত্তটার কি কি দেওয়া আছে? একটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, একটা শীর্ষ, আর আরেকটা হচ্ছে 1, -3, ওকে ফাইন। চলো তাহলে এখন আমরা উপবৃত্তের সমীকরণ আঁকবো। আমি উপবৃত্তের সমীকরণ বের করতে হলে আমার কি কি দরকার বলতো? আমরা উপবৃত্তের সমীকরণ যদি বের করতে চাই তাহলে এসপি সমান ইপিএম দিয়ে আমরা বের করতে পারি, অথবা আমরা যদি সামহাউ এ আর বি এর মান বের করে ফেলতে পারি অন্য কোনো ভাবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে কিসের মান বের করে ফেলতে পারবো? উপবৃত্তটার সমীকরণ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা চলো করে ফেলি, যে ধরি উপবৃত্তটি হচ্ছে x² ভাগ হচ্ছে a² প্লাস y² ভাগ হচ্ছে b² ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, 1। এখন দেখো, এখন এই উপবৃত্তটার কেন্দ্র কি আমরা বের করতে পারবো না? কেন্দ্র কি হবে? কেন্দ্র হচ্ছে এই যে এইখানে, কেন্দ্র এইখানে। সো কেন্দ্র কি আমরা বের করতে পারবো না? কেন্দ্র হবে এই দুইটার প্রান্তের মধ্যবিন্দু। আচ্ছা, তার মানে হচ্ছে কেন্দ্র হবে, যার কেন্দ্র হবে, কেন্দ্র কত? ভুজ দুইটা যোগ করব 2 দিয়ে ভাগ দিব, আবার কোটি দুইটা যোগ করব 2 দিয়ে ভাগ দিব। তাহলে কেন্দ্রটা কত হবে? এখান থেকে পাচ্ছি হচ্ছে 1, আর এখান থেকে পাবো হচ্ছে -2 -1। তাহলে কেন্দ্রটা হবে এই যে এই কেন্দ্রটা হবে 1, -1। এক্স এর সাথে প্লাস মাইনাস করছিলাম, আর এইখানে হচ্ছে পরাবৃত্তের এইটার ক্ষেত্রে কেন্দ্রটা দিয়ে আমরা ওইখানে পাস করে দিব, এই যে এইখানে মাইনাস করে দিব। তাহলে সুতরাং আমাদের সমীকরণটা এখন দাঁড়াবে b² ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমার যেটা বের করতে হবে, এ এবং বি এর মান বের করতে হবে। এ এবং বি এর মান কিভাবে বের করা যায় একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে এইখান থেকে এই দুইটা এ বিন্দু আর এ বিন্দু যে দূরত্ব, এইটা কি 2b এর মান না?
এই এতটুকু কত 2b আর এতটুকু হচ্ছে 2a। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে 2b যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে প্রান্ত দ্বয়ের দূরত্ব, প্রান্ত দ্বয়ে যে দূরত্ব সেটাকে আমরা কি বলি, 2b বলি। আর 2b এর মান কত আমরা এখান থেকে বের করতে পারবো, চলো বের করে ফেলি। সো এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার রুট ওভার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর স্কয়ার রুট ওভার, এই হচ্ছে আমাদের 2b এর ভ্যালু। তার মানে 2b এর মান হচ্ছে আমার কত, এখান থেকে পাই দেখো, এখানে হয় 0, এখানে হচ্ছে 4, 4 কে রুট করলে কত হয় 2 হয়। সো b এর মান আমরা এখান থেকে পাবো হচ্ছে 1। সো আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমার লাগবে কার ভ্যালু, a এর ভ্যালু, রাইট। আসো, এর ভ্যালু বের করতে পারলেই আমার অঙ্ক শেষ, জাস্ট এখানে বি আর এর মান বসালেই কাজ শেষ। আচ্ছা, এর ভ্যালু বের করবো হচ্ছে আমরা উৎকেন্দ্রিকতা দিয়ে। কি দিয়ে, উৎকেন্দ্রিকতা দিয়ে। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের পার্থক্য কি? ওকে, সো এই যে এটা √3/2 দেওয়া আছে, এটা দেখেই বুঝতে হবে এটা উপবৃত্ত, যদি এখানে লিখে দিছে। সো প্রথম ক্লাস থেকে করলে এই প্রশ্ন করতে না যে পার্থক্য কি, পার্থক্য কি, ঠিক আছে। তোমাকে যদি বলে একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে পার্থক্য কি, তাহলে গাঠনিক অনেকগুলো পার্থক্য পাবা, ঠিক আছে। যদিও প্রশ্নটা খারাপ শোনায়, সো চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে এটা পার্থক্য। এক একটা এক এক রকম। সরল রেখার বৃত্তের পার্থক্য কি, তুমি এটা বলো, তাহলে আমি তোমাকে বলবো উপবৃত্ত, অধিবৃত্ত আর হচ্ছে পরাবৃত্তের ভিতর পার্থক্য কি। পার্থক্য কি আবার, এটা কেমন প্রশ্ন হলো বলো। সরল রেখা এবং বৃত্ত এটা কি এক? একটা হচ্ছে গোল, একটা হচ্ছে সোজা যাচ্ছে যত দূর যাওয়া যায়, আর একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে চারপাশে ঘুরতেছে। সো এগুলো এক একটা এক এক শেপের। সো এই যে তাদের চেহারাই তো বোঝা যায় যেটা পার্থক্য। ওকে, জন্য পরের প্রশ্নে যাই। প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্বে ছিলাম, এখন আমার লাস্ট হচ্ছে উৎকেন্দ্রিকতা। সো যারা প্রথম ক্লাসগুলো প্রত্যেকটা জিনিস তারা বুঝে বুঝে চলে যেতে পারবে শিওর। আর প্রথম দুইটা ক্লাস যারা ভালো উন্নত করো নাই, তোমাদের জন্য এই ব্যাপারগুলো পুরোপুরি নতুন লাগবে যে আরে এটা কেমনে, কি এটা কিভাবে আসলো। দেখো, উৎকেন্দ্রিকতার সূত্র, যদি আমরা এখন উৎকেন্দ্রিকতার কথা বলি, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ই এর মান √3/2। এখন উৎকেন্দ্রিকতার সূত্র মনে আছে, উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে 1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। এখন দেখো ছোট কোনটা, ছোট হচ্ছে এ, এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়, এখানে দেখাই যাচ্ছে। তাহলে ছোট যদি এ হয়, তাহলে এ হচ্ছে উপরে যাবে, বি হচ্ছে নিচে যাবে রুট ওভার, এটা হচ্ছে √3/2। যদি তাই হয় তাহলে এবার দেখো বাকি অংশটা, আমরা জাস্ট এখান থেকে বি এর মানটা এখানে বসালে আমাদের কাজ শেষ, বি এর মান বসালেই কাজ শেষ। আচ্ছা, সো বি এর মান হচ্ছে কত 1, সো এখানে যদি বসাই তাহলে বাদ, তাহলে 1 মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে বর্গ করলে হবে 3/4, তার মানে হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 3/4, তার মানে হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, দেখো আমরা এখান থেকে পাবো হচ্ছে 4 - 3 মানে 1/4। সো a এর মান তাহলে আমরা পাবো হচ্ছে 1/2। তাহলে আমাদের a এবং b এর মান দুইটাই আছে, তাহলে a ও b এর মান মান বসাবো হচ্ছে কোনটায়, এই সমীকরণে বসাবো। আর এটা সমীকরণ দেয় নাই, এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। সো 1 নং এ বসাই, তাহলে 1 নং এ বসাই, তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে 1 নং এ বসাই যদি, তাহলে আমাদের এখান থেকে আসবে x - 1 হোল স্কয়ার ভাগ হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 1/2 স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ভাগ হচ্ছে b স্কয়ার, b স্কয়ার মানে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এটাকে স্কয়ার করলে 4 হবে, 4টা উপরে যদি নিয়ে নিই, তাহলে 4x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল এটা, এবং খুব সহজেই কিন্তু সমাধান হয়ে গেল। কমেন্ট বক্সে জানাও যে কোনো ধরনের কনফিউশন আছে কিনা, কমেন্ট বক্সে জানাও কোনো ধরনের কনফিউশন আছে কিনা। ওকে ভাই, আবার ভুল হয়েছে, ওকে ফাইন। তো কোথায় ভুল হয়েছে একটু বলে দাও। আমরা ভুল করছি হচ্ছে এখানে 2b ইজ ইকুয়াল টু স্কয়ার রুটে কাটা যায়, এখানে 4 হবে। ওকে ফাইন, এখানে 4 হইলে এখানে 2 হবে। ওকে আচ্ছা, এখানে 4 হইলে এখানে 2 হবে, আর হচ্ছে তাহলে পুরোটাই করতে হবে। দূর
কারণ 1 হইলে খুব সহজেই অ্যান্সারটা বসানো যেত, যেহেতু 1 না সো সহজে বসানো যাবে না। ওকে, দেখি আমরা এতটুকুর ভিতর হয় কিনা। ওকে, দেখো বর্গ করে দিচ্ছি। বর্গ করে দিলে 1 মাইনাস a স্কয়ার ভাগ হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 3 ভাগ হচ্ছে 4। তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো a স্কয়ার ভাগ 4 ইকুয়াল টু 1 মাইনাস 3/4। তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে 1/4। সো a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 থাকে, তাহলে এর ভ্যালু হবে 1। দেখো ঠিক আছে, সবাই ঠিক করছে। দেখো এর মান হচ্ছে প্লাস মাইনাস 1 না, শুধু 1, ঠিক আছে, প্লাস মাইনাস 1 না। এ এবং বি এদের রুট ওভার করার ফলে কখনোই প্লাস মাইনাস নিবে না। সাপোজ তোমাকে তোমার একটা অঙ্ক দিছে, তোমাকে বলছে ভাই তোমার বয়স কত, তখন তুমি এরকম একটা জায়গায় আসলা অঙ্ক করতে করতে, তখন আসে a স্কয়ার ইকুয়াল টু 100। এখন তুমি রুট করলা, এর মান প্লাস মাইনাস 10, তুমি যদি বলে দাও আমার বয়স প্লাস 10 অথবা মাইনাস 10, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক একই রকম এ আর বি হচ্ছে এই দৈর্ঘ্যটার পরিমাপ, যে এই দৈর্ঘ্যটা কতটুক, এই দৈর্ঘ্যটা কতটুক। সো এ আর বি এর ক্ষেত্রে কখনো রুট করে মাইনাস নিব না, শুধু পজিটিভ মানটাকে নিব। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো তাহলে এবার ছেদক এর মান মাইনাস হয় না। ওকে, তাহলে বি এর মান কত হবে? বি এর মান যদি আমরা বের করি, বি এর মান 2 আর এ এর মান 1, ঠিক আছে? এবার ঠিক আছে না বলো ভাইয়া, ধৈর্য। ওকে ওকে, বি এর মান আবার ভুল হয়েছে কি রে ভাই? বি এর মান ভুল হয়েছে কিভাবে? এইখানে আসে হচ্ছে 4, 4 কে স্কোয়ার করলে হয় 16, 16 কে রুট করলে হয় 4, বি এর মান 2, ঠিক আছে। এবার যদি ভুল হয় তাহলে আমি আর অঙ্ক করবো না, এবার যদি ভুল হয় তাহলে অঙ্ক আর করবোই না। ওকে, ঠিক আছে। তো এ এর মান হচ্ছে 1, সো এবার চলো এ আর বি এর মান বসাই দিই। সো আমরা হচ্ছে এ ও বি এর মান 1 নং এ বসাই। 1 নং এ যদি বসাই তাহলে দেখো কত আসতেছে, x মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ হচ্ছে a স্কোয়ার মান হচ্ছে 1 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু হচ্ছে 1। সো এটা এখানে আছে, ঠিক আছে, এটা এখানে আছে, শেষ। সো বুঝছো? সো আমারই কঠিন? বলো কমেন্ট বক্সে জানাও, এই অঙ্ক কি কঠিন লাগলো নাকি সহজ? কঠিন নাকি সহজ? 8টা অঙ্ক হয়েছে, 1 ঘন্টা 20 মিনিট হওয়ার কথা। হ্যাঁ, 1 ঘন্টা 22 মিনিট। দেখো আমরা 10 মিনিট করে বরাদ্দ রাখছি, সো একেবারে টাইমলি আমরা যাচ্ছি। কমেন্ট বক্সে জানাও যে এইটা ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা। সো আমরা ট্রাই করব যে আমাদের 48 মিনিট সময়ের ভিতরে আমরা আরো মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন করতে। 5 থেকে 6টা প্রশ্ন করলে আমাদের জন্য তাহলে পরের প্রশ্নগুলো দু একটা প্রশ্ন তুলনামূলক একটু বড় হইতে পারে। ওকে ওকে, পারভেজ অনেক কঠিন। ওকে, ঠিক আছে। সো চলো আমরা নেক্সট কোশ্চেনে আগাই এবার। আর এই যে এগুলা তারপরে কোনো সমস্যা থাকলে তোমরা ছোট্ট করে পিডিএফ থেকে একটা স্ক্রিনশট মারবা, মেরে তারপরে মেসেঞ্জারে গোল্লা দিয়ে তারপরে আমাকে মেসেজ পাঠাবা, আমি অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে? এগুলা স্ক্রিনশট, আমার লেকচারে কোনো প্রবলেম থাকলে আমি মাস্ট তোমাদের মেসেজ সিন করব, ঠিক আছে? সিন করে সেটা রিপ্লাই দিব। এরপর 8 এর পরে 9 নাম্বার প্রবলেম। কেন্দ্র মূলবিন্দুতে y অক্ষ বরাবর r অক্ষ বিশিষ্ট কোন একটা অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 24 হয়, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি 16 হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো প্রথমত কেন্দ্র মূলবিন্দুতে বলে দিচ্ছে, তাহলে আমার ভেজাল শেষ। ওই যে এক্স এর থেকে কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে না, কারণ কেন্দ্র মূলবিন্দুতে 0 0-তে। y অক্ষ বরাবর তার হচ্ছে r অক্ষ আছে, y অক্ষ বরাবর r অক্ষ, এই কথার মানে হচ্ছে r অক্ষ মানে কি? প্রধান অক্ষ। সো y অক্ষ বরাবর তার প্রধান অক্ষ আছে। কোন অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 24, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেওয়া আছে 16, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি আগে একটু চিত্রটা আঁকা ট্রাই করি তাহলে কিরকম হয় ব্যাপারটা। দেখো এটা কি y অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর r অক্ষ, তাহলে আমার এইটা হবে অনেকটা কিরকম দেখতে,
এই হচ্ছে অধিবৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, অনেকটা এরকম হবে, রাইট? ওকে, সো এরকম হবে, অধিবৃত্তটা হবে অনেকটা এরকম। আচ্ছা, এবার কি কি দেওয়া আছে দেখো। আমাকে দেওয়া আছে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 24। তাহলে আমরা আগে যদি ধরে ফেলি, যে ধরি অধিবৃত্তটি হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা ধরলাম কেন? কারণ হচ্ছে আমার প্রধান অক্ষ হচ্ছে আর অক্ষ, এই জন্য আমরা এই সমীকরণটাকে ধরলাম। আচ্ছা, এবার দেখো দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, শেষ। আচ্ছা, অসীম অধিবৃত্তটির সমীকরণ বের করব, তাহলে আমার এ আর বি এর মান লাগবে। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 16। এখন দেখো এটার উপকেন্দ্র দুইটার দূরত্ব কোথায় কোথায় আছে, উপকেন্দ্র দুইটা কই কই আছে। উপকেন্দ্র একটা আছে হচ্ছে এইখানে, আর উপকেন্দ্র আরেকটা আছে হচ্ছে এইখানে। এই উপকেন্দ্রদ্বয়ের যে দূরত্ব, এই দূরত্বের সূত্র কত হবে? আমার কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত মনে আছে? 0 আর হচ্ছে বিই। আর এই বিন্দুটার স্থানাঙ্ক মনে আছে? 0 আর মাইনাসের বিই, ওই যে উপবৃত্তের মতো সেম। ধর উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এখান থেকে এতটুকু, এই টোটাল দূরত্বটা কত? টোটাল হচ্ছে 2বিই, রাইট? 2বিই এর মান দেওয়া আছে। আবার আমার কাছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো এই দুইটা ডাটা থেকে আমি এ আর বি এর মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে চলো আমরা একটু দেখি। প্রথমত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 24। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার ভাগ হচ্ছে বড় ইজ ইকুয়াল টু 24। তার মানে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে a স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 12b। এটা আমরা রেখে দিলাম। আরেকটা ডাটা আছে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব। আবার উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে হচ্ছে 16। এখন উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে কত? 2বিই ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত? 16। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 2 কাটা যায় 8, আর এইখানে হচ্ছে 1/b লেখা যায়, রাইট? আচ্ছা, এবার 1/b। এবার আমরা যদি এখান থেকে মান বসাই দিই 1/b। ওকে, এবার দেখো ই মানে কি? ই মানে হচ্ছে 1 মাইনাস ছোট স্কোয়ার, এটা যেহেতু অধিবৃত্ত তাহলে প্লাস ছোট স্কোয়ার ভাগ হচ্ছে বড় স্কোয়ার রুট ওভার, এটার মান দেওয়া আছে হচ্ছে 8 ভাগ হচ্ছে বি, রাইট? এ পর্যন্ত আছে ঠিক। এবার দেখো আমরা যদি দুইটাকে বর্গ করে দেই দুই পক্ষে, তাহলে হয় 1 প্লাস a স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 ভাগ হচ্ছে বি স্কোয়ার, রাইট? আচ্ছা, এবার দেখো 1 প্লাস, এবার a স্কোয়ারের মান আমার কাছে আছে কত? 12b। সো 12b এখানে আমরা বসাই দিতে পারি 12b। এখানে হচ্ছে b স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 ভাগ হচ্ছে বি স্কোয়ার। তারপরে আমরা এখান থেকে এবার যেটা করা যায় কাজ সেটা হচ্ছে দুইটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে 64 ভাগ বি স্কোয়ার মাইনাস 12b ভাগ হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বি স্কোয়ার যদি লসাগু হয় তাহলে হবে 64 মাইনাস 12b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা পাবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস 12b। ওকে, এরপরে দেখো এবার আমরা এখানে পাবো বি স্কোয়ার প্লাসের 12b মাইনাসের 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এবার আমরা 64 এর যদি মিডল টার্ম করি তাহলে কত পাই? 64 কে কিভাবে বানানো যায়? 64 কে 2 দিয়ে আমরা নেই, তাহলে হবে 32।
আবার 2 দিয়ে নেই, তাহলে হচ্ছে 16, 16 আর হচ্ছে 4, তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস 16b মাইনাস 4b মাইনাস 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বি কমন নিলে বি প্লাস 16 থাকে, মাইনাস 4 কমন নিলেও বি প্লাস 16 থাকে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পাবো বি প্লাস 16 আর হচ্ছে বি মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো বি এর মান এখান থেকে আসে মাইনাস 16, যা গ্রহণযোগ্য নহে, আর বি এর মান এখান থেকে আসে 4, যেটা গ্রহণযোগ্য। সো বি এর মান এবার আমরা বসাবো হচ্ছে এই সমীকরণে। সো এটাকে আমরা দিয়ে রাখি এক। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে পাবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 16। ওকে, বি এর মান আমরা বসাবো হচ্ছে 2 নং এ, 2 নং এ বসাই, ঠিক আছে। ওকে, আগের অনেকে বুঝাইছেন। ওকে ওকে, এবার দেখো, সো বি এর মানটা যদি 2 নং বসাই, তাহলে আমরা এখান থেকে পাবো a স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু বি এর মান কত, বি এর মান আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 12 ইন্টু বি এর মান পাইছে হচ্ছে 4, তার মানে হচ্ছে 12 ইন্টু 4, তাহলে a স্কোয়ারের মান এখান থেকে হয়ে যাবে হচ্ছে 16, 48। ওকে, তাহলে আমাদের তো হচ্ছে বি এর মান হচ্ছে 4, 12b 48 y স্কোয়ার মাইনাস অধিবৃত্তটি y অক্ষের আর অক্ষ বিশিষ্ট। ওকে, তাহলে আমাদের কাছে a স্কোয়ার আর b স্কোয়ার মান আছে, তাহলে মানে হচ্ছে অধিবৃত্তটি হবে, কিন্তু b এর মান বড় হওয়ার দরকার ছিল। প্লাস মাইনাস, দেখো আর কোথাও ভুল আছে নাকি ক্যালকুলেশনে, তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব। সুতরাং সুতরাং আমাদের সমীকরণটা হবে y স্কোয়ার ভাগ বি স্কোয়ারের মান হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 48 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে ওকে, ওকে, দেখো ক্লিয়ার কিনা, প্রশ্নটা ক্লিয়ার কিনা। ওকে, মিডল টার্ম ভুল হয়েছে, মিডল টার্ম কোথায় ভুল হয়েছে, মিডল টার্ম কোথায় ভুল হয়েছে, ঠিক আছে তো ভাই, তাড়াতাড়ি তিনটা করেন। ওকে,
দেখো আমি আবারও বলি দিই, মানে হচ্ছে আমরা হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমি অধিবৃত্তটা আঁকলাম, এবং ওয়াই অক্ষ আর অক্ষ হইলে আমার এইভাবে হচ্ছে সমীকরণটাকে ধরতে হবে। আগে ওয়াই পরে এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন দেখো কেন্দ্র মূল বিন্দুতে, এই জন্য আমার এক্স আর ওয়াই সাথে কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 24 হয় তাহলে 2 ইন্টু ছোট স্কোয়ার ভাগ বড়, তাহলে আমার ছোট হচ্ছে এ, এ স্কোয়ার ভাগ বি ইজ ইকুয়াল টু 24। সো এ স্কোয়ার মান হচ্ছে, তাহলে আমরা এখান থেকে এটা কাটলে হয় 12, তাহলে এ বি গুণে থাকে 12b। উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে 16, তাহলে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব সূত্র হচ্ছে 2be, ই এর মান হচ্ছে এখান থেকে যদি কাটি তাহলে হয় 8, আর বিটা এখানে যা ভাগ হয়ে গেছে। এবার ই এর মানের সূত্র হচ্ছে √1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার √, সো বর্গ করে দিলে 64 বাই b স্কয়ার হয়, b স্কয়ার তারপরে হচ্ছে আমাদের a স্কয়ারের ভ্যালু, a স্কয়ার ভ্যালু হচ্ছে আমরা দেখছি 12b, সো এইখানে 12b লিখে দিছি। a স্কয়ার এর ভ্যালু 2 ইনটু ছোট স্কয়ার ভাগ হচ্ছে বড়, ওকে, তাহলে 12b। তো এইখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, সো তারপরে আমরা এখান থেকে 12b বসানোর পরে 64 মাইনাস 12b বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর অক্ষ বিশিষ্ট কোনো ওকে। সো তারপরে আমরা বি স্কয়ার হচ্ছে এখানে লসাগু নেই, 64 মাইনাস 12b সমান সমান হয় 64 মাইনাস 12b থাকে, সব এক পাশে নিয়ে আসছি, তো 12bটা হয়ে যাবে প্লাসে, 64টা হয়ে যাবে মাইনাসের, তারপরে মিডল টার্ম শেষ। ওকে ওকে ওকে, দাঁড়াও আমাকে একটু 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও। তোমরা বলো এই প্রশ্নটা কিভাবে কি করবা, এইটা একটু ভাবো, ঠিক আছে? এটা একটু ভাবো যে এটা কিভাবে কি করা যেতে পারে। ওকে, বা দুই দিক দিয়ে দূরত্ব বের করব 2a মাইনাস 2b এটা দিয়ে। ওকে, আচ্ছা আমি তাহলে প্রশ্নটা পড়ি। দেখো এখানে বিন্দুগুলো তোমাদের একটু কম বোঝা যাচ্ছে, আমি একটু স্পষ্ট করে দিই। দেখো আমার কাছে একটা উপবৃত্ত আছে, উপবৃত্তের এখানে কয়েকটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা দেওয়া আছে যার নাম হচ্ছে a প্রাইম, এবং এইটা হচ্ছে -3,0। এই বিন্দুটা দেওয়া আছে যেটা হচ্ছে a, যেটা কিনা 3,0। এই বিন্দুটা দেওয়া আছে যেটা কিনা b, যেটা কিনা 0,1। এই বিন্দুটা দেওয়া আছে যেটা কিনা বি প্রাইম, এটা হচ্ছে 0,-1। ওকে, এই তিনটা বিন্দু দেওয়া আছে। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং নিয়ামক রেখা সমীকরণ বের করছে বলছে। সো এটা আমরা কয় নম্বরে আছি, 8 নাকি 9 10? ওকে, সো এইটা না পারার কোনো কিছু নাই, এটা খুবই সহজ, খুব ইজিলি পেরে যাওয়ার কথা। কারণ দেখো আমাদের এইখানে এই যে এতটুক থেকে আমরা এতটুক থেকে এই যে এতটুক থেকে কি পেয়ে যাব 2a, আর এতটুক হচ্ছে কি আমাদের 2b। তাহলে দেখো আমরা এখান থেকে আমি যদি এটাকে একটু শর্টে লিখি তাহলে দেখো যে আমরা এখানে চিত্র হতে 2a এর মান পাবো। 2a মানে কোনটা, a এবং a প্রাইম। 2a হচ্ছে a প্রাইম। এবার a প্রাইম এর মান কি হয় বের করবা বলো? a আর a প্রাইম যেহেতু দেওয়া আছে, ভুজ দ্বারান্ত স্কয়ার কোটি দ্বারান্ত স্কয়ার √, থেকে হবে। সো এখানে হচ্ছে 3 মাইনাস মাইনাসে +3, তাহলে 3 + 3 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার √। তাহলে আমার এখানে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 6 6 6 স্কয়ার রুটে কাটা যায়,
তাহলে এর মান আমরা এখান থেকে পাবো 3। সিমিলার ভাবে 2b হচ্ছে bb প্রাইম, তার মানে হচ্ছে 2b ইজ ইকুয়াল টু আমরা কত পাবো দেখো, ভুজ দ্বারা অন্তর স্কয়ার করি দ্বারা অন্তর স্কয়ার রুট ওভার, তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কয়ার রুট ওভার। তাহলে এখান থেকে 2b ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 2, b এর ভ্যালু পাবো হচ্ছে 1। তার মানে আমাদের কাছে উপবৃত্তটার সমীকরণ আছে। সুতরাং উপবৃত্তটা কি হবে? উপবৃত্তটা হবে হচ্ছে আমাদের x স্কয়ার ভাগ হচ্ছে 3k স্কয়ার মানে 9 প্লাস y স্কয়ার ভাগ হচ্ছে bk স্কয়ার মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে। আবার ভাইয়া এইখানে যদি এই দেখো এখানে কেন্দ্রটা কিন্তু 0 0 হবে, কেন্দ্র 0 0 হওয়ায় আমি ডিরেক্ট এটা লিখতে পারছি। কেন্দ্র যদি 0 0 না হইতো তখন কিন্তু x থেকে ওই মানগুলো বিয়োগ হইতো। সাপোজ কেন্দ্রের মান আসতেছে 1 2, তাহলে আমরা লিখতাম x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, এইটা লিখতে হইতো। আচ্ছা এবার আমাদের বের করতে বলছে এক নম্বরে উৎকেন্দ্রিকতা। সো উৎকেন্দ্রিকতা অবশ্যই বের করা যাবে। উৎকেন্দ্রিকতার সূত্র কি? e ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। ছোট স্কয়ার মান 9, বড় স্কয়ার হচ্ছে 9, তাহলে এখান থেকে পাবো হচ্ছে √8/9, √8/9। তাহলে 8 কে রুট করলে হয় 2√2 আর 9 কে রুট করলে হয় 3। শেষ। তারপর দেখো আমাদের বের করতে দিচ্ছে হচ্ছে কি উপকেন্দ্র। ওকে, উপকেন্দ্র এর স্থানাঙ্ক হচ্ছে AE প্লাস মাইনাস AE, 0। ঠিক আছে, উপকেন্দ্র এর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস AE, 0। তাহলে দেখো আমরা যদি প্লাস a এর মান হচ্ছে কত 3, এর মান হচ্ছে 3, আর e এর মান কত? e এর মান হচ্ছে 2√2 ভাগ হচ্ছে 3, 0। তাহলে আমরা এখান থেকে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে প্লাস মাইনাস 2√2, 0। শেষ। এটা হচ্ছে আরেকটা উত্তর। তারপর আমাকে বলছে নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখা, এইটার নিয়ামক রেখা থাকে হচ্ছে এখানে একটা, এখানে একটা। সো নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে x অক্ষে y অক্ষের সমান্তরাল x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। নিয়ামক রেখা হচ্ছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a ভাগ e, রাইট? আচ্ছা তাহলে এখানে x বলতে x কে বোঝায়, প্লাস মাইনাস a বলতে বোঝায় হচ্ছে 3k, আর e বলতে বোঝায় হচ্ছে 2√2/3। তাহলে এটাকে উল্টায় দিলে 3 ভাগ 2√2 হবে। তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9 ভাগ 2√2। সো তাহলে এই হচ্ছে আমাদের যে তিনটা জিনিস বের করতে দিচ্ছে, এটা e এর মান, এটা উপকেন্দ্র, আর এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। শেষ। ইজি অনেক। ফর্মুলা জানা থাকলে আর কোনো প্যারা নেই, বাট ফর্মুলা যদি না জানো তাহলে খুবই প্যারা আছে। ঠিক আছে, 1 ঘন্টা 42 মিনিট হয়েছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ফর্মুলা জানা থাকলেই হচ্ছে 10 শেষ। এবার হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর, একটি অধিবৃত্তে উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ আর উৎকেন্দ্রিকতা, এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ জাস্ট এসপি সমান ইপিএম করো, কাজ শেষ। জাস্ট এসপি সমান ইপিএম করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে কি কি দেওয়া আছে, ধরি সো এইটা, ও এরকম একটা অঙ্ক তো করছি আমরা অলরেডি। এই যে কোথায় এসপি সমান ইপিএম করছি কোথায় যেন করাইছিলাম আমাদের দিয়া, এই যে এটা সেম, এইটা আর ওইটা পুরা সেম। এখানেও আমার উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা দ্বিকাক্ষ দেওয়া ছিল, এটা উপবৃত্তের জন্য, আর ওইটা অধিবৃত্তের জন্য সেম। তাহলে এটা কোশ্চেন নাম্বার 4 এর হুবহু। তাহলে করতে পারবা না? বলো কমেন্ট বক্সে জানাও, করা যাবে? তাহলে এইটা হচ্ছে সেম অ্যাজ প্রবলেম নাম্বার 4। সো ট্রাই ইয়োরসেলফ, নিজেরা করবা। ঠিক আছে, নিজেরা করবা। ওকে আচ্ছা, পাওয়ার প্লেতে কি সমতল বস্তু কণার গতি চ্যাপ্টার এর ক্লাস? না, সমতল বস্তু কণার গতি এই ক্লাসটা এখনো হয় নাই। তোমাদের সাথে এই মনে হয় আমার শেষ দেখা আজকেই, কারণ হচ্ছে তোমাদের শেষের দিকে রেসপন্স অনেক কম। সো মানে এত কষ্ট করে স্ট্রাগল করে তারপর হচ্ছে
তোমাদের জন্য নতুন লেকচার গুছাই, কিন্তু তোমাদের রেসপন্স থাকে না, তোমাদের ইচ্ছা নাই আসলে ভালো রেজাল্ট করার। সো সেই জন্য আর ক্লাস নেওয়ার ইচ্ছা নাই। সো তোমাদের কম ক্লাস তো নেই নাই, অনেকগুলা ক্লাস নিছি। সো দেখা যাক, আর যদি নেইও তোমাদের মতো করে নিব, তোমরা যেভাবে ভাই অল্প একটু পড়ান, এটা পড়ান, ওইভাবে নিব ইনশাল্লাহ। তোমাদের মন খুশি রাখাই হচ্ছে আমাদের কাজ। ওকে, 11 নাম্বার শেষ, 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। 12 নাম্বার প্রবলেম নাম্বার 12। আমাকে দৃশ্যকল্প 2 দিছে, বা 2 না কি দিছে এটা। ওকে, দেখো আমাকে এখানে একটা অধিবৃত্ত দিছে, এক্স অক্ষের হচ্ছে তার প্রধান অক্ষ, এক্স অক্ষ, ঠিক আছে, দেখা যাবে। এখন এখানে মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও, এখানে 100% মনোযোগ দাও, ঠিক আছে। আমরা ট্রাই করব আমাদের 15 মিনিটে আর 2টা প্রশ্ন সলভ করতে, তাহলে 12 আর 13টা প্রবলেম শেষ হয়ে গেলে পরে 8টা প্রবলেম থাকবে। 8টা প্রবলেম আমরা পরেরটার 1.5 ঘন্টার ভিতর শেষ করে ফেলতে পারবো। দেখো আমাদের বলছে যে দৃশ্যকল্প 2 এ এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে এ প্রাইম, এ কোনটা? এ হচ্ছে, দেখো এই বিন্দুটা এ, আর এই বিন্দুটা হচ্ছে, সরি এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ প্রাইম, আর এটা হচ্ছে এস প্রাইম, আর এটা হচ্ছে এস, এই বিন্দুটা। তার মানে হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, অসীম তট রেখার সমীকরণ নির্ণয় করো। অসীম তট রেখা বের করা যাবে। এখন কি কি দেওয়া আছে দেখো, এ প্রাইম দেওয়া আছে আর এস প্রাইম দেওয়া আছে। এখন এ প্রাইম বলতে কি বোঝায়? প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব, রাইট? প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব, প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব কত দেওয়া আছে? প্রান্ত দূরত্ব মানে হচ্ছে এ প্রাইম। আচ্ছা, এখন দেখো প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব যদি এ হয়, এ প্রাইম হয়, আমরা জানি প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব হচ্ছে 2a। আচ্ছা, এবার এ প্রাইম এর মান কত দেওয়া আছে? 8। সো এ এর মান কত তাহলে? 4 হয়ে গেল। এবার দেখো এস প্রাইম মানে কি? উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, রাইট? আচ্ছা, তাহলে আবার উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে এস প্রাইম। উপকেন্দ্র দ্বয়ের যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে এস প্রাইম, এস প্রাইম। সো এবার উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কিভাবে বের করব? উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সূত্র কি মনে আছে? কমেন্ট বক্সে জানাও দেখি মনে আছে কিনা। উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সূত্র কি একটু মনে করো, আমাকে একটু জানাও। উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সূত্র কি দেখি, কমেন্ট বক্সে বলতে পারো কিনা। ভেরি গুড, 2ae। 2ae এর মান হচ্ছে আমাদের এখানে এস প্রাইম হচ্ছে 10। ওকে, তাহলে আমরা এখান থেকে e ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো 10 ভাগ 2 ইন্টু ই এর মান আবার হচ্ছে 4। তাহলে মানে এখান থেকে আমরা কত পাচ্ছি? উপরে 10 মানে হচ্ছে উপরে 5 আর নিচে হচ্ছে 4। এবার দেখো ই মানে কি? ই এর মানে সূত্র হচ্ছে 1 প্লাস ছোট স্কয়ার ভাগ বড়, ছোট স্কয়ার ভাগ বড়। সো এইখানে যেহেতু এক্স অক্ষ বরাবর দেওয়া আছে, সো আমরা ধরে নেই যে এটা হচ্ছে বড়, তাহলে ছোটকে বি, তাহলে আমরা লিখবো বি স্কয়ার ভাগ এ স্কয়ার রুট ওভার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ভাগ হচ্ছে 4। তাহলে এবার বর্গ করে দিলে 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 ভাগ হচ্ছে 16। ওকে, এরপরে দেখো আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পাবো বি স্কয়ার ভাগ হচ্ছে এ স্কয়ার ইজ ইকুয়াল টু 25 ভাগ হচ্ছে 16 মাইনাস 1। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে, দেখো এখান থেকে মাইনাস 1 যদি করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 9 ভাগ হচ্ছে 16 ইন্টু এ স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার ভ্যালু কত? 16। তাহলে এ স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে বি স্কয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 9। ওকে, তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হবে হচ্ছে তাহলে 3। ওকে, তাহলে আমার অধিবৃত্তটা হবে, সুতরাং আমাদের অধিবৃত্তটি হবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের মান হচ্ছে 16 মাইনাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার মান হচ্ছে 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। অধিবৃত্তের সমীকরণ শেষ। অসীম তটের সমীকরণ, অসীম তট,
সো অসীম তট রেখার সমীকরণ যদি বের করি তাহলে y is equal to plus minus b by a into x. সো y is equal to plus minus b এর মান হচ্ছে 3, a এর মান হচ্ছে 4 into x. শেষ। সো এই হচ্ছে আমাদের আরো একটা সমীকরণ। অসীম তটের সমীকরণ বের করলাম, অধিবৃত্তের সমীকরণ বের করলাম। কমেন্ট বক্সে জানাও কোনো সমস্যা আছে কিনা। মেইন কি তাহলে? মেইন হচ্ছে সূত্র। সো তুমি সূত্র পারো, সো তুমি কনিক্স পারো। তুমি সূত্র পারো না, তুমি কনিক্স পারো না। এজন্যই বলছি যে আমার কনিক্স ক্লাসের মেইন উদ্দেশ্য থাকে তোমাদেরকে সূত্রগুলো গুলায় খাওয়া দেওয়া, এবং আমি সেই চেষ্টাই করছি। পরাবৃত্তের প্রথম ক্লাসে পরাবৃত্তের পরশুদিন আমি তোমাদেরকে পরাবৃত্তের সূত্রগুলো পড়াইছি। গতকাল আমি উপবৃত্ত অধিবৃত্তের সূত্রগুলো পড়াইছি। মনে আছে কিভাবে পড়াইছিলাম? কেন্দ্র, উপকেন্দ্র, তারপর হচ্ছে প্রান্ত বা শীর্ষ, দ্বিকাক্ষ, সিরিয়ালটা কি ছিল? 0, তারপরে হচ্ছে AE, তারপর ছিল A, তারপর ছিল হচ্ছে A বাই E। সো এই সিরিয়াল বা এই সবকিছু মনে যদি থাকে তাহলে ভাই সূত্র কখনোই ভুলার না। ওকে, গতকালকে লাস্টে একটু করি নাই, লাস্টেরটা আবার দেখে নিবা, ঠিক আছে? অসীম তটের সমীকরণটা লাস্টে একটু দেখে নিবা। ওকে, তারপরে 12 শেষ, আমাদের হাতে এখনো 10 মিনিট আছে। সো আমরা আরো একটা প্রশ্ন সলভ করে ফেলি। সো এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। আমাকে বলছে এই কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ পারা যাবে? বলো। পড়াইছি না? পড়াইছি কিন্তু। তো একটু ফাস্ট কি করা যায় নাকি? একটু চেষ্টা করি দ্রুত শেষ করার। সো আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, প্রথমে এটাকে আদর্শ সমীকরণে নিয়ে আসবো, রাইট? আচ্ছা দেখো, এক্স আর ওয়াই দুইটার উপরেই যেহেতু স্কোয়ার আছে, তাহলে তোমার বুঝতে হবে যে এইটা কিন্তু একটা পরাবৃত্ত না, পরাবৃত্ত না, উপবৃত্ত অথবা অধিবৃত্ত। সো উপবৃত্ত অথবা অধিবৃত্ত হলে সবকিছু এখানে নিব না, ওইখানে শুধু সংখ্যাটাকে নিব, মানে ধ্রুবক পদটাকে নিব। আর এখানে এক্স স্কোয়ার আর এক্স আছে, সো এদের ভিতর একটা সূত্র করব, আর এই 2y স্কয়ারকে এ পাশেই রাখবো, অন্য পাশে নিব না। আচ্ছা, এরপরে দেখো সূত্র যদি করি এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 6, তার মানে একটা 6 স্কোয়ার লাগবে। এখানে আছে 2y স্কোয়ার, তাহলে মাইনাস 28 প্লাস 36, যেহেতু 6 স্কোয়ার এক্সট্রা নিছি, তাহলে x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12। 12 দিয়ে ভাগ দিলে x মাইনাস 6 স্কোয়ার ভাগ হচ্ছে 12 প্লাস y স্কোয়ার ভাগ হচ্ছে 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এইটাই হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে কি আমাদের অধিবৃত্তের একটা উপবৃত্তের ইকুয়েশন, রাইট? এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের ইকুয়েশন। এন্ড এই উপবৃত্তের ইকুয়েশনটাকে কার সাথে তুলনা করব বলো? এটাকে আমরা তুলনা করব হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করব। এর সাথে যদি তুলনা করি তাহলে কি কি পাই? এর সাথে তুলনা করে আমরা x এর ভ্যালু পাবো x মাইনাস 6, y এর ভ্যালু y যা আছে তাই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এর ভ্যালু পাবো রুট ওভার 12, রুট ওভার 12, আর বি এর ভ্যালু পাবো হচ্ছে রুট ওভার 6, ঠিক আছে? আচ্ছা, এইটা এবার আসো বের করি। হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস AE0। সো আগে উৎকেন্দ্রিকতা বের করে নিতে হবে। ওকে, চলো আগে আমরা উৎকেন্দ্রিকতাটা বের করে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। সো উৎকেন্দ্রিকতা হচ্ছে E, সূত্র হচ্ছে 1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। সো ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার, তাহলে এখান দিয়ে পাবো হচ্ছে আমরা 6/12, সো 1/√2। 12 মাইনাস 6, 6/12, 1/√2। ওকে, আচ্ছা এবার আসো আমাদের কি কি বের করতে দিচ্ছে সেগুলো বের করি। প্রথম হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র, সো আমরা জানি উপকেন্দ্র এর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস AE, 0 হয়। ওকে, তাহলে x এর মান হচ্ছে প্লাস মাইনাস AE আর y এর মান হচ্ছে 0। এখন এই x এর আবার মান আছে কত? x মাইনাস 6 প্লাস মাইনাস এর মান কত? এর মান আছে রুট ওভার 12। আচ্ছা, ই এর মান কত? 1/√2। তাহলে আমরা এখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো কাটাকাটি যদি করি তাহলে √6 থাকে, তার মানে হচ্ছে প্লাস মাইনাস √6 আর এখানে প্লাসের 6 এটা, আর এখানে y ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে অ্যান্সার দাঁড়াইলো 6 প্লাস মাইনাস √6, 0। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে,
বুঝতে পারছো ভাই? -28, আরে আবারও ভুল করছি। কই -28 প্লাস 36 12। আল্লাহ, এত ভুল কেমনে নিম, এত ভুল। ওকে, সো -28 প্লাস 36, তাহলে এখানে হচ্ছে 8 হয়। ওকে, সো ইজ ইকুয়াল টু, এবার 8 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে হবে 8, এখানে হবে 4। ওকে, তাহলে তুলনা করলে এখানে একটা হচ্ছে √8 হয়, √8 মানে 2√2, আর আরেকটা হচ্ছে √4 মানে হচ্ছে 2। ওকে ফাইন। সো উৎকেন্দ্রিকতা তাহলে দাঁড়াবে, এর মান হবে, উৎকেন্দ্রিকতা হবে 1 মাইনাস 4 ভাগ হচ্ছে 8, 4 ভাগ 8। সো এটা ঠিক আছে, 1/√2। আচ্ছা, তাহলে আমাদের এইখানে ভুল হইছে আর কোথাও? আমাদের ভুল হচ্ছে এর মানে ভুল হইছে, এর মান হচ্ছে √8 মানে 2√2। আচ্ছা, এতটুকু আবার করি। ওকে, দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো প্লাস মাইনাস এর মান হচ্ছে √8 ইন্টু, আর এর মান হচ্ছে 1/√2 ওকে, তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা পাবো কত? কাটাকাটি করলে থাকে √4 মানে 2, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 2 মাইনাস 6। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পাবো, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পাবো দুইটা। ওকে, সো x এর ভ্যালু পাবো আমরা এখান থেকে দুইটা। কি কি? x এর ভ্যালু, একটা ভ্যালু পাবো যদি +2 হয় তাহলে হবে -4, আর যদি -2 হয় তাহলে হবে -8, আর y এর ভ্যালু এখান দিয়ে কত? 0। তার মানে হচ্ছে আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে উপকেন্দ্রের জন্য, অ্যানসারটা দাঁড়াচ্ছে -4,0 অথবা -8,0। ওকে, ওকে, এত ভুল করতেছি। ওকে, ফাইন। আচ্ছা, 6 প্লাস মাইনাস 2 হবে, 6 প্লাস মাইনাস 2 এর ভ্যালু হচ্ছে, এত ভুল, x মাইনাস 6, 6 প্লাস মাইনাস 2, তাহলে তো এটাই তো লিখছি 6 x মাইনাস 6, আর এটা হচ্ছে, আচ্ছা 6 প্লাস হয়ে যাবে ওই পাশে যে, রাইট? ওকে, সো এই হচ্ছে প্লাস হয়ে গেল। প্লাস যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে মান আসতে পারে, যদি এইটা যদি প্লাস হয় তাহলে হবে 8, আর এটা যদি মাইনাস হয় তাহলে হবে 4। তাহলে অ্যান্সার হবে 8 আর 4, রাইট? তার মানে একটা বিন্দু হবে হচ্ছে 8,0 আর একটা হবে 4,0। ওকে ফাইন, নিয়ামক রেখা বের করে নিবা। এগুলো অ্যাকচুয়ালি তোমাদেরই বের করে নেওয়ার কাজ, তারপরেও আমি নিজে থেকে করা দিচ্ছি। ওকে, আমি আর করব না। ওকে ফাইন, 1 ঘন্টা 57 মিনিট হয়েছে, এখন আমরা ব্রেকে যেতে পারি। আশানুরূপ জায়গায় আছি, 13টা প্রবলেম হয়ে গেছে আমাদের, এরপরে আছে আর 7টা প্রবলেম। 7টা প্রবলেম শেষ করতে আমাদের লাগবে 70 মিনিট, মানে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট, তাহলে হয়ে যাবে। ওকে ফাইন, সো তাহলে তোমাদের সাথে এবার বাকি অংশ দেখা হচ্ছে ক্লাস 2 তে, মানে পার্ট 2 তে। তো পার্ট 2 আমরা শুরু করব। পার্ট 2 শুরু হবে শুরু হবে শুরু হবে 2 PM, ঠিক আছে? 2 PM, তারপর আমরা এটা 4টার ভিতরে, সর্বোচ্চ 4টা, বা তার আগে শেষ হয়ে যাবে আশা করি, সর্বোচ্চ 4টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, ঠিক আছে। সো আজকে এখন আপাতত এই পর্যন্ত, 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টায় নিজেদের যা যা কাজ আছে সবকিছু করে নাও। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও ঠিক 2টায়। আল্লাহ হাফেজ।